আসসালামু আলাইকুম, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আনমিউট হয়ে একটু কথা বলবেন। সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু আনমিউট হয়ে কথা বলবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার। ওকে। আমরা হচ্ছে আমাদের এটা 11তম ব্যাচ। 11তম ব্যাচে আমরা বলেছিলাম যে ব্যাংক ম্যাথের উপরে আমরা এই এমসিকিউ এবং রিটেন পার্ট করব। তো এইটা যেই কন্টেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইনলি আমাদের আগরওয়াল স্যারের বইয়ের একটা কন্টেন্ট এখানে দেওয়া আছে। তো এটা দেওয়ার মূল কারণটা হচ্ছে এখান থেকে আমরা কি কি পড়বো, কি কি পড়বো না সেটা এখানে দেখার ব্যাপার। আর বইয়ের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যার কাছে যেই বই আছে সেই বই পড়লেই হবে। এখানে যে আমরা সিঙ্গেল একটা বই ফলো করব সেটা কিন্তু আমরা আপনার কাছে যেই বই আছে সেটাও আপনি ফলো করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ম্যাথে 20 মার্ক থাকবে মনে হয়, ব্যাংক পরীক্ষায় হয়তো দেখেছেন। সেই 20-এর মধ্যে আমরা চেষ্টা করব কমপক্ষে যাতে 15+ পাওয়া যায়। আর যেহেতু এটা কম্পিটিশন পরীক্ষা, কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনি 20-এর মধ্যে 20 পাবেন। এটা যদি আশা করেন তাহলে দেখা যাবে অন্য জায়গা দিয়ে আপনার কমে গেছে। আর ব্যাংকের এমসিকিউ পরীক্ষা যখন দিবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে ম্যাথটা পার্টটা দিবেন হচ্ছে সবার পরে। ম্যাথ দিবেন হচ্ছে পরে। অনেকে করে কি ম্যাথটা আগে দেয়, ম্যাথ আগে দেওয়ার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে দুই একটা অঙ্ক যদি একটু বড় টাইপের থাকে দেখা যায় ওইটাই সব সময় নষ্ট করে। পরে যে মুখস্থ জিনিস যেগুলি আছে সেগুলি দেওয়ার সময় পাওয়া যায় না। মুখস্থ বলতে আমি বোঝাচ্ছি এখানে সাধারণ জ্ঞান থাকে, জেনারেল নলেজ, তারপরে থাকে হচ্ছে আইসিটি। এই পার্টগুলো আপনি আগে আগে দিয়ে শেষ করে ফেলবেন, অর্থাৎ এগুলোর জন্য 20 সেকেন্ড করে সময় রাখবেন ম্যাথের ক্ষেত্রে, তাহলে সময়টা একটু বেশি পাবেন। এবার আসি প্রিপারেশনের ব্যাপারে। আপনারা যারা যারা ভর্তি হয়েছেন এখানে সবাই কিন্তু ক্লাস করে না, সেক্ষেত্রে যারা যারা ক্লাস করবেন আশা করি শেষ পর্যন্ত ক্লাস করবেন। এখানে দেখা যায় যে ভর্তি হয় 50 জন, কিন্তু ক্লাস করবে ধরেন 8 থেকে 10 জন বা 5 জন এরকম হয় শেষ পর্যন্ত। কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমে ক্লাস করা হয়, তো রাত 10টা থেকে আমাদের ক্লাস হবে, সেটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে। এবং রবি থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে 4 দিন আমরা ক্লাস নেব। যদি কোনো ক্লাস আমাদের মিস হয় বা নেওয়া সম্ভব না হয় তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী মেকআপ ক্লাস নেওয়ার জন্য। আর আজকে কি এসএমএস পেয়েছেন সবাই? একটু রেসপন্স করবেন। যদি কথা বলতে সমস্যা হয় আপনারা অবশ্যই চ্যাট বক্সে লিখতে পারেন। আসছে। এসএমএস আসছে। আমরা তিনটা মেথডে চেষ্টা করব, একটা হচ্ছে এসএমএস দেওয়া, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া। হোয়াটসঅ্যাপে যারা যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাবেন, সবাই হোয়াটসঅ্যাপে থাকার কথা। আর যারা হোয়াটসঅ্যাপে নাই, হোয়াটসঅ্যাপে না থাকলেও সমস্যা নাই, আমরা প্রতিদিনের ক্লাসের আগে চেষ্টা করব আপনাদেরকে এসএমএস সরাসরি মোবাইলে দিয়ে দেওয়ার জন্য। আপনারা যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন সেই ক্ষেত্রে কারোরই অনলাইনে আগে থাকার কোনো দরকার নাই বা দেখার দরকার নাই। আর ক্লাসগুলোর ব্যাপারে বলি, ক্লাসগুলো যেটা হবে রেকর্ডিং থাকবে। এই রেকর্ডিংটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তবে আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইউটিউব লগ ইন করা থাকতে হবে, এছাড়া আপনি দেখতে পারবেন না। আর এটা যে কোনো সময় আপনি চালিয়ে দেখতে পারবেন। আর অনলাইন কোর্সের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে ইন্টারাকশন হয় না, সরাসরি ইন্টারাকশন হয় না, এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে অনলাইন ক্লাস যে কোনো সময় করা যায়, অর্থাৎ টাইমটা হচ্ছে একটা সমস্যা। যে কোনো টাইমে করা যায় মানে আমি যদি রাত 10টার সময় আসি, আপনার দেখা যাবে আসবেন হচ্ছে সোয়া 10টা 11টা আপনার ইচ্ছা মতো, অথবা ওই দিন আসবেন না, দেখা যাবে যে পরে একদিন করে নিবেন। আসলে এই ক্লাসগুলো জমা হলে পরবর্তীতে আর করা যায় না, সেই জন্য অনলাইন থেকে অফলাইন হচ্ছে বেস্ট আমার মতে। আর অনলাইনের ডিমান্ড বেশি এই কারণে যে আপনি ফ্রি থাকেন, আপনি কেউ হয়তো এখন শুয়ে আছেন, কেউ বসে আছেন, ক্লাস করতেছেন, কারোর সামনে খাতা আছে কি নাই সেটা আমি দেখতে পাচ্ছি না। আপনার কাছে যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারতেছেন, দেখা গেল এক ফাঁকে দিয়ে আপনি অন্য কাজও সারতেছেন মাঝখান দিয়ে। তো এগুলো হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের প্রবলেম। আর আমরা এখানে চেষ্টা করবো ম্যাথ শেখার জন্য। ম্যাথ শেখা মানে হচ্ছে 100% শেখা, আমাদের কখনোই কমপ্লিট হবে না, কারণ আমি 100% পারি না। কেউ যদি বলে 100% ম্যাথ একজন পারে তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা হবে, কারণ 100% ম্যাথ পারা লাগে না চাকরি পাওয়ার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে। কারণ সবাই সবকিছু জানবে এমন কিছু না, এমন জিনিস থাকতে পারে আপনিও জানেন, আপনি জানেন, আমি জানি, এমন কিছু থাকতে পারে আমি জানি আপনি জানেন না, এমন কিছু থাকতে পারে যে আপনি জানেন আমি জানি না। যাই হোক,
এই হচ্ছে কথা। আর আমাদের ক্লাস হবে হচ্ছে রাত 10টা থেকে, সেটা বলেছি, ক্লাসের টাইমগুলো বলেছি। সিলেবাসের ব্যাপারে আমরা প্রতি সপ্তাহের সিলেবাস প্রতি সপ্তাহে দিয়ে দিব। এখন দেখা যায় যে কোনোদিন ক্লাস হবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, কোনোদিন ক্লাস হবে হচ্ছে 2 ঘন্টা। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ক্লাস কন্টিনিউশনের ক্ষেত্রে কখনো একটা টপিক 3 দিন ক্লাস হতে পারে, 4 দিন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই ফিক্সড ডেট বলতে পারবো না যে এই ডেটে এই ক্লাসটা হবে, কিন্তু আমরা ওই সপ্তাহে শিডিউলটা আমরা আগে দিয়ে দিব যে ওই সপ্তাহে আমরা কি কি পড়বো। পড়ার ক্ষেত্রে আপনাদের কি করণীয়? পড়ার ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে আপনাদের কাছে যে বই আছে সেই বইয়ের সব অঙ্ক পারতে হবে এমন কোনো কথা নাই। কারণ আপনি যদি খায়রুল স্যারের বই দেখেন, তাহলে ওনার যে বই আছে, উনি একটা কালেক্টেড বই লিখছে, বিভিন্ন বই থেকে সংগৃহীত বই। বাংলাদেশের সব রাইটারই কালেক্টেড বই লিখে, উনি একটা বই লিখছে, ওনার বইয়ের ভিতরে মোটামুটি আগরওয়াল স্যারের যেই টাইপের অঙ্ক আছে সেই টাইপের মোটামুটি ঢালাওভাবে অঙ্ক দেওয়া আছে। এখন এই বই আপনি কখনোই শেষ করতে পারবেন না, আপনার পক্ষে শেষ করা সম্ভব না, কারণ আপনার শুধু অঙ্ক নিয়ে মাথায় ব্যথা না, আপনার বাংলা আছে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, আইসিটি আছে, এইগুলা সব আপনার পড়তে হয়। সেজন্য কোনো বই আপনি পুরোপুরি শেষ করা সম্ভব না। আমরা চেষ্টা করব হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা আশা করি বাকি সব অঙ্ক করতে পারবো যেগুলো পরীক্ষায় আসার মতো। আর পরীক্ষায় আসার মতো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করব, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন আমরা সলিউশন করার চেষ্টা করব না। আমরা অন্যান্য অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব, কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলিউশন করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সময় নষ্ট হবে, কারণ এই সলিউশন আপনি ইউটিউবে গেলে পাবেন, ফেসবুকে গেলে পাবেন, বিভিন্ন বইতে গেলেও আপনি সেই সলিউশনগুলো পাবেন। এই হচ্ছে কথা। এখন আমরা চেষ্টা করব কিছু আপনাদের সাথে ইন্টারাকশন করার জন্য, কিছু কথাবার্তা নিয়ে। আর আমাদের জুম মিটিং এ ক্লাস হবে। জুমের আইডি আগে দিয়ে দেওয়া হবে, আইডি পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনারা অবশ্যই লগ ইন করে জয়েন হবেন। এই হচ্ছে কথা। এইবার আপনাদের কথা আমরা কিছু শোনার চেষ্টা করব। ইউটিউবে রেকর্ড ক্লাসটা কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, ইউটিউবে রেকর্ড ক্লাসটা কিভাবে খুঁজে পাবো? ইউটিউবে রেকর্ড ক্লাস খুঁজতে গেলে আপনাকে আমরা লিংক দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করলে আপনি পাবেন, লিংকটা হারানো যাবে না। আর আমরা বলেছিলাম হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড হওয়ার জন্য আপনাদেরকে। গুগল ক্লাসরুমের লিংকটা আমরা হয়তো আজকে রাত্রে দিয়ে দিব। গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুমের লিংক আপনারা দিয়ে দিলে আপনারা অবশ্যই সেই লিংক ধরে আপনারা গুগল ক্লাসরুমে জয়েন হবেন। গুগল ক্লাসরুমের ড্যাশবোর্ডে আমরা সবগুলা লিংক আপলোড করে দিব, সেই লিংক যে কোনো সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন। এ হচ্ছে ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। আর যেহেতু আমরা জুম মিটিং এ ক্লাস নিচ্ছি, সেহেতু কিছু নয়েজ থাকবে, সেই নয়েজগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে জুম মিটিং এর ক্ষেত্রে আপনার যদি কথা বলার থাকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট হয়ে কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন যেটা না বোঝেন। আর জুম মিটিং অনেক লোককে একসাথে অ্যাড করলে যে নয়েজটা হয়, সেই নয়েজটা থেকে একটু সতর্ক থাকবেন, যাতে আপনারা যখন ক্লাসরুম এন্টার করবেন তখন যাতে সেটা মিউট অবস্থায় থাকে, অর্থাৎ সাউন্ড ছাড়া এবং ক্যামেরা ছাড়া থাকে। আর একটা ব্যাপার বলি, আপনাদের ক্যামেরা অন করা দরকার নাই। এর কারণটা হচ্ছে ক্যামেরা অন করলে দেখা যায় যে আপনাদের যে ইন্টারনেট ব্যান্ডউইথ এটা অনেকটাই ব্যবহৃত হয়ে যায়। একসাথে ব্যবহৃত হয়ে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি দেখা যাবে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না অথবা পিকচার ক্লিয়ার পাচ্ছেন না, এই সমস্যাগুলো হয়। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমি একজন একজন ধরে একটু কথা বলি। হ্যাঁ, বলেন। আচ্ছা, ভাইয়া আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওই জীবন বীমা কর্পোরেশন আর হচ্ছে ওই আইবি এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছিলাম। তো আমার আমার জন্য কি এটা হেল্পফুল হবে? আমি কি এটা প্রপারলি শেষ করতে পারবো, বা আইবি আমার এর কি জন্য করণীয়? বলতে কি বোঝাচ্ছেন? আইবি এর কি আইবি এর ফ্যাকাল্টি ইভিনিং বেসড এমবিএ। পরীক্ষা যেগুলো? হ্যাঁ হ্যাঁ, না না, আইবি এর ইভিনিং এমবিএ। আইবিএ তো ইভিনিং এমবিএ নাই, আইবিএ তো এক্সিকিউটিভ এমবিএ আছে। ও আচ্ছা, সরি ভাই, আমি আমি আসলে সেটাই বলতে চাচ্ছিলাম, এক্সট্রিমলি সরি। ওইটার জন্য ওই আমার কি আপনি কি হেল্পফুল জব হবে এটা? করেন?
আমি রিসেন্টলি গত মাসে আমি জব ছেড়ে দিছি। কয় বছর জব হয়েছে আপনার? আমার জব ছিল 2 বছর। 5 বছর জব এক্সপিরিয়েন্স ছাড়া তো আপনার আইবিএর তে এক্সিকিউটিভ এমবিএ করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে যদি আমি ওই ডিরেক্ট এমবিএটার জন্য প্রিপারেশন নিই। ডিরেক্ট এমবিএ করতে পারবেন, সেটা পার্ট টাইম ফুল টাইম, পার্ট টাইমটা না ফুল টাইমটা আপনি করতে পারবেন। ডিরেক্ট আচ্ছা এমবিএর জন্য আচ্ছা। প্রিপারেশন নিতে গেলে আমি বলবো এখানে আপনার 70 থেকে 80% কভার হয়ে যাবে। কারণ হচ্ছে এমবিএর আলহামদুলিল্লাহ। প্রশ্নগুলো হয় হচ্ছে সেটের উপরে, সেটের বই বাজার থেকে কিনতে পাবেন আপনি। জিআরই আচ্ছা। লিমিটেড যেমন বই আছে, এরকম সেটের হ্যাঁ। বই আছে। এছাড়া একটা ইজি উপায় হচ্ছে আপনি সাইফুডসের অথবা মেন্টরসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক পান এমবিএ আচ্ছা এবং বিবিএ, সেটা সলিউশন করেন, সেটা করলে আপনার ধারণা হয়ে যাবে। আর আইবিএ প্রশ্ন করে বেসিকের উপর, আপনার বেসিকটা একটু স্ট্রং করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আর জি ধন্যবাদ। ওই এক্সিকিউটিভ এমবিএ পরীক্ষায় 5 বছর এক্সপিরিয়েন্স না থাকলে দেওয়া যায় না। এক্সিকিউটিভ এমবিএ আ- পরীক্ষায় আ- শুধুমাত্র এমসিকিউতে ম্যাথ আসে, রিটেনে কোনো ম্যাথ আসে না। আচ্ছা, এইটা আমার ধারণা ছিল না, এই জন্য হয়তো বা আমার ভুল হয়ে গেছে স্যার। সমস্যা নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ভাইয়া, ব্রাইট হ্যাঁ। চাকমা, আপনি কি ইয়াতে আছেন? ব্রাইট চাকমা, একটু জি আনমিউট হয়ে স্যার কথা আছে। বলেন। জি। জি, আপনার অঙ্কের সমস্যাটা কি একটু বলেন, মানে কি জন্য ভর্তি হওয়া বা কি কি প্রবলেম ফেস করেন সেটা একটু বলেন। প্রবলেম বলতে আমার আম, এর আগে আমি বিসিএস এর জন্য পড়ছিলাম। তো ওইখানে আমার একটু প্রবলেম ছিল, মানে বিশেষ করে ইংলিশ, এই অঙ্ক এর আগে করা হয় নাই তো। তো অনেক সময় বুঝতে পারি না আর কি, আর প্র্যাকটিসের অভাব আছে, এই আর কি। আপনার অনার্সের সাবজেক্ট কি ছিল? আমি এইচআরএম নিয়ে সিইউ থেকে। চিটাগাং ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ। এই চাকরির পরীক্ষার ভাইবা দিয়েছেন কোনটাতে বা রিটেন দিয়েছেন? আমি অলরেডি এই আইবিআইসি ব্যাংকে আছি, এই দুই আচ্ছা। বছর হচ্ছে। পাশাপাশি আমি প্রথমে বিসিএস এর জন্য একটু চেষ্টা করছিলাম, পরে এখন ভাবতেছি আমাদের তো জব করতে অনেক সময় চলে যায়, তার জন্য এখন ব্যাংকের গুলো একটু মানে সুইচ করলাম আর কি, এরকম চিন্তা ভাবনা। যেহেতু আরো 3-4 বছর আছে চাকরির বয়স, তাই ভাবতেছি এখন এই ব্যাংকের জন্য প্রিপারেশন নিবো, এই জন্য আপনার এখানে ভর্তি হলাম। আইএফআইসি ব্যাংকে কি পোস্টে আছেন? আমি যে ইয়া অ্যাসিস্ট্যান্ট অফিসার। আচ্ছা, এখন আপনি অন্য ব্যাংকে যাবেন আর কি, গভর্নমেন্ট ব্যাংকগুলো অথবা বিসিএস, হ্যাঁ এই তো টার্গেট? হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা, ঠিক আছে। আকন্দ ইউনুস আছেন লাইনে? জি ভাইয়া, আছি আমি। জি, আপনার অনার্সের সাবজেক্ট কি? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কোন ইউনিভার্সিটি? চিটাগং ইউনিভার্সিটি। দুইজনই চিটাগাং ইউনিভার্সিটির? আমি ওনাকে চিনতাম না, আজকে শুনে আবার একটু হাসলাম। আচ্ছা, জি আপনার ভাই, সমস্যাটা কি বলেন। আমার সমস্যা হচ্ছে ভাই, আসলে আমি ওই এক্সাম হলে গিয়ে যখন ম্যাথ নেই তখন মনে হয় যে আমার মাথায় কেউ বাইরে আছে, আমি প্রপারলি ম্যাথ মিলাইতে পারি না। আমার প্রবলেম হচ্ছে এটা। আর কোনো প্রবলেম, ম্যাথ আর কি পারেন এমনি, মানে পরীক্ষার হলে যে ম্যাথ, সমস্যা হয়? হ্যাঁ, পরীক্ষার হলে গিয়ে 7-8টা ম্যাথ করার পরে মোটামুটি 7-8টা মিলে যায়, যখন আমি 10-12টা বা 13টার দিকে যাই তখন দেখি আমি আর পারতেছি না, আমার ম্যাথ হচ্ছে না। আর আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে বেসিক আমার এখনো মনে হয় দুর্বল, মানে কিছু কিছু জায়গাতে বেসিক মনে হয় এখন 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 আমার খারাপ। আপনার সাথে বললে তো আমার লজ্জার কিছু না, যেহেতু আপনি আমার শিক্ষক, আপনার কাছ থেকে আমি শিখবো। তো মনে হয় যে অনেক সময় যে বেসিক আমার দুর্বল, এমন মনে হয় অনেক সময় যে কেন আমার হচ্ছে না তো অবশ্যই পিছনে বিহাইন্ড দ্য রিজন, কারণ তো থাকতেই পারে। মনে হচ্ছে এটা একটা রিজন, সেই জন্য আপনার এখানে ভর্তি হওয়া। আর তাছাড়া আরেকটা ইনফরমেশন শেয়ার করি, আপনার ভিডিও আমি প্রায় 3 বছর ধরে দেখে আসতেছি। মানে আপনি যে টিউটোরিয়াল গুলা, ম্যাথ সলভ গুলা দেন, আমি সবগুলো ফলো করি এবং ওইখান থেকে প্র্যাকটিস করি। যার কিন্তু জন্য আমার আপনি আমার যখন ম্যাথ এই সলিউশন নাকি অনেকে বুঝতে পারে না, এটা একটা অভিযোগ আছে। এটা ভুল কথা, যারা বলে যে বুঝতে পারে না সেটা কেন বলে আমি জানি না, কিন্তু আমার কাছে ভাই পার্সোনালি আমি ফিল করি, আমি খুব প্রেস ফিল করি, এই জন্য যখন আপনি অ্যানাউন্স করছেন যে 11তম ব্যাচ নিবেন, আমি ভর্তি হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে তো ভাই, তাহলে ভাই আপনার। আমার জি, ভাইয়া বলেন। আমার আরেকটা আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি যে যে ম্যাথ গুলা আছে মোটামুটি যে আপনি যে আমাকে ধারণাটা দিলেন, আশা করি তো আর আমার নেক্সট টার্গেট হচ্ছে জীবন বীমা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আমার পরীক্ষাটা মনে হয় 3 মাস পরে হবে। এটা হচ্ছে আমার আপাতত মেইন টার্গেট। মানে এটাতে আমি দেখছি যে আমার ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে আমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবকিছু মিলাই দিয়ে দিয়ে চলে আসি, কিন্তু ম্যাথের ক্ষেত্রে যায় যায় দেখি যে আমি ধরা খেয়ে যাচ্ছি।
ম্যাথ 10টা 11টা হচ্ছে, কোনো সময় 9টা হচ্ছে, 20টা থেকে 9টা ম্যাথ হইলে তো আমি এমনি পিছিয়ে যাচ্ছি। তো যার বিশটা ধরুন থেকে চিন্তা করলাম যে বিশটা থেকে আপনার 15টা বা 16টা, 15 থেকে 18টা এটার হইলে আর কি স্ট্যান্ডার্ড আর কি। আমি এটার জন্য আমি আপনার কাছে আসছি, যে আমি জানি যেহেতু আপনার ভিডিও গুলো আমি দেখছি এবং আপনার ম্যাথ গুলো আমি বুঝি, যার জন্য লিস্ট আপনার কোর্সটা আমার এনি হাও ইনশাল্লাহ, আল্লাহ যদি আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আমার শেষ করতে হবে। তাহলে মোটামুটি ভাবে আমি ওই জীবন বীমার জন্য একটা ভালো একটা ফাইট করতে পারবো। আমার পরবর্তী টার্গেটই হচ্ছে জীবন বীমা। এরপরে হচ্ছে যে আমি আইবিএর এমবিএ আমি পরীক্ষা দিব। এর আগে আমি 2বার আইবিএ পরীক্ষা দিয়েছি। আইবিএর এমবিএর পরীক্ষা না? এমবিএ অ্যাডমিশন জি, টেস্ট। আমি হ্যাঁ 2বার দিয়েছিলাম আইবিএ পরীক্ষা, আমি 2বার দিয়েছি, এই জন্য আমার একটা ধারণা আছে। কিন্তু ওই যে এক্সিকিউটিভ, এটা আমি জানতাম না, এটা আজকে আমি আপনার কাছ থেকে জানলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকেন সাথে। জি ভাই, অবশ্যই অবশ্যই। আচ্ছা, সরি, মিউট হয়ে গেছে, একটু আনমিউট হয়ে কথা বলবেন। আকন আপনাকে ইউনুস। আমি স্যার বলবো না ভাইয়া বলবো, এটা নিয়ে একটু কনফিউজ আছি। আপনার ভাইয়াই বলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ভাইয়া, ওকে ওকে, ওকে। ঠিক আছে। সাজেদুল ইসলাম, আপনি কি আছেন? হ্যাঁ, জি ভাই। জি, আপনি বলেন, আপনার অনার্সের আচ্ছা, সাবজেক্টটা কি? আমার অনার্স এখনো শেষ হয় নাই, আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি, ইংরেজি বিভাগে, ঢাবিতে আছি। অনার্স ফাইনাল ইয়ার। জি ভাই, এই আর 2 মাস, জুনের লাস্ট উইকে আমার 8 সেমিস্টার ফাইনাল পরীক্ষা, মানে জুলাইয়ের ভিতরেই মোটামুটি শেষ। আপনার টার্গেট কি, বিসিএস নাকি ইয়ে, মানে ব্যাংক, কোনটা? আমার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে রেডি? জি ভাই। যাক, ভালো। আর অঙ্কের সমস্যা কি আপনার, মানে ফাইন্ড আউট অঙ্কে করতে হচ্ছে পারছেন? কি, হ্যাঁ আমি বা খাইরুলসের বেসিক ম্যাথ ওই বইটা পড়া হয়েছে, কিন্তু আহ, গুছিয়ে উঠতে পারতেছি না, আর যেহেতু আমার বেসিক কাছে ম্যাথ, এখনো খাইরুল সময়। বেসিক ম্যাথ যদি পুরোটা করা হয়ে থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা থাকার কথা না। আহ, সমস্যা ওইখানে যে আসলে আমি পুরোপুরি গোছাতে পারতেছি না, যে কিভাবে গোছালে হয়তো পরীক্ষার আগে একটা রিভিশন বা নিজেকে আর একটু বেশি কনফিডেন্ট ফিল করা যাবে। এই জন্য আর যেহেতু আমার হাতে সময় আছে এখনো, তাই আপনার কোর্সের ডিউরেশন বা এইসব কিছুই আমার কাছে ভালো লাগছে। এমনিতেই ওই আগের ভাইয়ের মতো যদি আমি বলি, আপনার প্রতি সপ্তাহে যে চাকরির পরীক্ষাগুলো হয়, আপনি যে সলভ গুলা দেন, আমি ইউটিউবে এইগুলা নিয়মিতই আসলে দেখা হয়। ওইগুলা দেখেই আপনার এই বিষয়টা সম্পর্কে জানতে পারছি, মূলত ইউটিউব ভিডিও দেখে। অনেকদিন ধরেই এই ভিডিওগুলা দেখি, দেখে প্র্যাকটিস করি এখন। যেহেতু ব্যাংকের এক্সাম গুলা বা আইবিএ বা বিআইবিএম যে পরীক্ষাগুলো নেয় সব ইংলিশ ভার্সনে কোশ্চেন আছে, এই জন্যই মূলত ভর্তি হওয়া, যে কিছুটা চর্চাও হয়ে যাবে, বা কোনো সমস্যা, সমস্যা তো অবশ্যই আছে, ওই সমস্যাগুলাও কাটিয়ে ওঠা যাবে আশা করা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা চলে যাই আকিব। আকিব, আপনি কি লাইনে আছেন? আকিব, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। জি, বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। জি, আপনার কি অবস্থা বলেন, আপনার অনার্স কোন জায়গা থেকে? আমি অনার্স, আমার পড়ালেখা বা বেড়ে ওঠা চট্টগ্রামেই, চট্টগ্রামের প্রাইভেট ভার্সিটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর আমার সাবজেক্ট ছিল ফিনান্স। ফিনান্সে বিবিএমবিএ করছি আর কি আমি। এখন ঢাকায় থাকি, ঢাকা আশুলিয়াতে একটা ফ্যাক্টরিতে আছি, আচ্ছা, কোন ইউনিভার্সিটির কথা বলেন, বুঝতে পারি মার্চেন্ডাইজিং নাই, এ। সাউন্ডটা আসে নাই। পোর্ট সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা ক্যাম্পাসটা কোথায়? একটা প্রাইভেট ভার্সিটি, চিটাগাং নাকি? খুলশীতেই। জি, চিটং, খুলশীতেই। আপনি কি চাকরির পরীক্ষা দিয়েছেন এর আগে? এর আগে চাকরি পরীক্ষা দিয়েছি, এই রিসেন্ট যে 26 তারিখ পরীক্ষাটা হলো না, পল্লী দারিদ্র কর্পোরেশনে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই এই পরীক্ষাটা দিলাম, যেটা এই বাণিজ্য বিভাগের যে পরীক্ষাটা ছিল, ওই এইটা কি লাস্ট পরীক্ষা দিয়েছে এইটা এটাই কি আপনার তো। ফার্স্ট চাকরির এর পরীক্ষা? মধ্যে না না না, আমি এর আগেও দিছি অনেক পরীক্ষা। যেমন লাস্ট যে এনসিসি ব্যাংকে পরীক্ষাটা নিছিল না, ওই জেনারেল পোস্টে, হুম, অ্যাসিস্ট্যান্ট অফিসার। হুম। ওই ওই এনসিসির পরীক্ষা দিলাম, ডাচ বাংলাতেও দিছিলাম। ভাইবা পর্যন্ত গেছি, ভাইবাতে আর মানে সামনে আর উতরাইতে পারলাম না আর কি। ডাচ বাংলা এনসিসি দুটোতেই ভাইবা ফেস করছি।
ভাইবা যেহেতু দিচ্ছেন তাহলে তো আপনার সব পারারই কথা, তাহলে এখানে ভর্তি হওয়ার মূল রিজনটা কি? ভর্তি আসলে আমার আগের যে দুই ভাই বলছিলেন না আপনার এই ইউটিউবের ভিডিওর কথা, আসলে আমি ওই আপনার ভিডিও গুলাই রেগুলার ফলো করি, যে কোনো এক্সামের পরে আপনি যে সলিউশনটা দেন, তো বোঝানোর স্টাইলটা ভালো লাগে। আর আমি কিছু জায়গায় আমার লেকিং আছে আর কি, এটার কারণে আমি ভাবছিলাম কি একদম ফুল ক্লিয়ার হয়নি এই যে বিষয়গুলো আমার লেকিংস আছে। এই বিষয়টা যেমন পারমিটেশন বা কম্বিনেশন, মানে কমার্সের স্টুডেন্ট হওয়ার কারণে ভাইয়া সব আচ্ছা ম্যাথ আচ্ছা, মানে আসলে আর ক্লিয়ার পারি কনসেপ্ট না। নাই আর কি, এই তো ক্লিয়ার কনসেপ্ট জি, পাওয়ার জন্য আর জি। কি। আর কিছু কিছু টপিক আমার মানে একদমই জানা নাই, এগুলো আমার ভুল হয়, প্র্যাকটিস করি কিন্তু কনফিডেন্টলি আমি পরীক্ষার হলে এটা আর করতে পারি না। এটাই তো, আরো ভালোভাবে জানার জন্য ওই মেইনলি আপনার ইউটিউবের যে ভিডিও গুলো না ওইগুলা দেখেই মানে আপনার কোর্সের প্রতি একটা আগ্রহ। এবং আমি রেগুলার ফলো করি আপনার চ্যানেল, যাই আপলোড দেন আপনি, আমি রেগুলার খাতা কলম নিয়ে বসি, পড়ি। এটা ফলো করি, অন্যান্য পড়ার পাশাপাশি আপনার এই ম্যাথ সলিউশনটা আমি দেখি। তো এরপর এই যে এই জানতে পারলাম আপনি একটা কোর্স খুলবেন বা একটা কোর্স করাবেন নতুন, ওই মানে পেয়েছে আমি এনরোল্ড হলাম। আচ্ছা, ঠিক আছে তাহলে। নাসিরনগর কে আপনি? নামটা একটু বলেন, মানে আপনার নামটা রিনেম করা দরকার। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটা একটু রিনেম করে দেন আমি অথবা। ও আমি এটা খেয়াল করিনি আসলে। আমি আচ্ছা, আমি শুভজিৎ পাল। শুভজিৎ পাল, জি। আহ, এটা আমি খেয়াল করিনি নামটা যে এটা ছিল। আমি ওই আপনার সবগুলা আহ, ইউটিউব ক্লাসগুলো দেখে আসলে ভর্তি হওয়ার মানে ইয়েটা নিছি। আমি 46 রিটেন ক্যান্ডিডেট। আর হচ্ছে উম, এর আগে আমি শুধু ব্যাংকের দুইটাতে টিকছিলাম, মানে ব্যাংক আচ্ছা, 46তম অফিসার বিসিএস এ জেনারেল। রিটেন মনে হয় একটু পিছিয়ে গেল এখন, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি মনে হয় বলছিলেন যে এখন রিটেনের পরে হইলে ভালো হয়, এই টাইপের মনে একটা মেসেজ দিছিলেন মনে হয়। না, আমি এরকম কোনো কিছু মেসেজ দিইনি। তাহলে আমি শুধু আরেকজন দিছিল। আসলে ম্যাথ তো মানে কখনো এইভাবে করি নাই। আহ, এমনিতেই যে ইউটিউবে যে ক্লাসগুলো হয় এগুলো একটু দেখে দেখে আপনার ক্লাসগুলো দেখে দেখে যতটুকু পারছি আসলে। অফিসার জেনারেল আর অফিসার ক্যাশ এগুলোতে পোস্ট অনেক বেশি ছিল, মানে অনেক বেশি ঠিক আছে, সেই জন্য টিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ম্যাথের ভীতি একটু। ম্যাথের উপরে ভর না করে টিকে গেছেন, এই তো কথা। হ্যাঁ, মোটামুটি তাই ম্যাথটা বলা আপনার চলে। কাছে ফ্যাক্টর হয় নাই ঠিকার জন্য, হ্যাঁ, বিসিএস এর প্রিপারেশন ভালো ছিল সেই কারণে বাকিগুলো দিয়ে আপনার হয়ে গেছে। হ্যাঁ, যাক, হ্যাঁ, আপনার অনার্স কোন সাবজেক্টে? আমি ডিভিএম থেকে অনার্স করছি, ভেটেরিনারি মেডিসিন। ভেটেরিনারি মেডিসিন আপনি জেনারেল লাইনে আসতে যাচ্ছেন কেন বলুন তো? আপনাদের তো অনেক সুযোগ সুবিধা। আমাদের হচ্ছে পোস্ট তো এবার কম অনেক। আর মেইনলি একটা মানে যে কোনো গভর্নমেন্ট জবে ঢুকতে চাইতেছি। আমি অলরেডি একটা গভর্নমেন্ট প্রজেক্টে আছি। আহ, আচ্ছা, এটা হয়তোবা শেষ হয়ে যাবে এই জুনে। সেই জন্য আমি কি করব আসলে, জেনারেল লাইনে না থাকলে তো আহ, মানে কি বলবো, সবাই তো আসলে একটু ভালো বুঝছি জায়গায় বুঝছি। যাইতে চায়, ভালো ভালো চেয়ারে যাইতে চায়। আর ব্যাংকে ব্যাংকের চাকরি চাকরিটা হইলে তো কি ব্যাংকে চাকরি করবেন? অবশ্যই করব। আমি এই নেক্সট 16 তারিখের যে সিনিয়র অফিসার পরীক্ষাটা আছে হ্যাঁ। এটার জন্য একটু ফাইট করতে চাইতেছি এখন। মানে আমার একটা ইচ্ছাও ছিল যে আপনার যদি প্রিভিয়াস কোনো ব্যাচে একটু অ্যাক্সেস নিতে পারতাম তাহলে আমি শুধু ক্লাসগুলো করতাম আর কি। এটার যদি কোনো অপশন থাকে। না, ওইটার আহ, অপশন আমাদের থাকে না সাধারণত, আমরা এক ব্যাচেরটা সাথে মিলাই না, কারণ হচ্ছে সিলেবাস আলাদা থাকে, সবকিছু আলাদা থাকে প্রতি ব্যাচের জন্য, সেজন্য। বুঝতে পারছি। কারণ ওকে। এখন তো আমি তো আসলে ভাবছিলাম যে এই এই পরীক্ষাটা সিনিয়র অফিসার পরীক্ষাটা তো হয়তো বা আরো কিছুদিন সময় লাগবে, আপনার এটার সাথেই হয়ে যাবে। আর এবার একদম ফাইটটা করতে হচ্ছে কারণ আমার এই 23 সাল ভিত্তিক এগুলোই লাস্ট পরীক্ষা, এরপরে আর সার্কুলার পাবো না আর কি। ওই যে সর্বশেষ যে সার্কুলার হয়েছে ওখানে তো অ্যাপ্লাই করতে পারছেন মনে হয়, ঠিক না? হ্যাঁ, 23 সাল ভিত্তিক পারছি। আচ্ছা, 22 23 দুইটাই দিব আর কি। তাহলে আরো মনে হয় আপনার 5-6টা পরীক্ষা আছে বাকি ব্যাংকের। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করেন, সেটা আশা করি হয়ে যাবে। দোয়া রাখবেন। ওকে। ওকে। অপূর্ব, অপূর্ব কি লাইনে আছেন? জি স্যার। জি বলেন, আপনার অনার্স স্যার মাস্টার্স একটু আমার বলেন। আমার অনার্স মাস্টার হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে।
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। জি বলেন, আপনার সমস্যাটা বলেন। আমার সমস্যা হচ্ছে স্যার, আমার যখন ম্যাথ করি, বিশেষ করে প্রিলি ম্যাথ গুলো আমি সুন্দর মোটামুটি অনায়াসে মিলিয়ে দিয়ে আসতে পারি। কিন্তু আমার সমস্যা হচ্ছে স্যার, রিটেন ম্যাথ করতে গেলে আমি লাস্ট পর্যন্ত হচ্ছে মিলাতে পারি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি হচ্ছে ব্যাংকে বিশেষ করে 18 সাল ভিত্তিক থেকে আর কি এক্সাম দিয়ে আসতেছি। তো 18 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, ওইটা আমার ফার্স্ট এক্সাম ছিল। তো ওখানে আমি প্রিলি ওখান থেকেই এ পর্যন্ত শুধু 20 সাল ভিত্তিক সিনিয়র অফিসার মিস হয়েছে স্যার, সবগুলোই হচ্ছে প্রিলি উত্তর দিতে পারছি স্যার। কিন্তু রিটেনে গিয়ে দেখা যায় আমার দুইটা একটা এমন ম্যাথ হয়, এর থেকে বেশি হয় না। এটি হচ্ছে আমার ম্যাথে, রিটেন ম্যাথে খুব বেশি সমস্যা স্যার। রিটেনের ম্যাথ তো এখন অনেক কমাই দিছে, 30 মার্ক করে দিছে মনে হয় 200-র ভিতরে। না তাও সেখানেও স্যার এখানে একটা ব্যাপার কি, যদি ম্যাথ গুলো আমার হয় দেখা যায় যে আমি হচ্ছে অনায়াসে 25, 30 না পেলেও 25 এরকম পেয়ে যেতে পারি, 20-25। কিন্তু অন অ্যাভারেজ দেখা যায় আমি এখানে পাচ্ছি 10। তখন তো আমি অনেকটা পিছিয়ে যাচ্ছি। অন্যগুলো অন অ্যাভারেজ মোটামুটি লিখে আসতে পারি, কিন্তু এই ম্যাথটাই হচ্ছে মেইন সমস্যা স্যার। এর আচ্ছা। জন্যই অনেকদিন থেকে আপনার ভিডিওগুলো দেখি। এরপরে যখন আপনি কোর্স অ্যানাউন্স করলেন, এরপরে চেষ্টা করলাম আর কি এখানে আসার। এই জন্যই মেনলি হচ্ছে রিটেন ম্যাথের জন্য আসা ব্যাংকে। আচ্ছা, ঠিক আছে তাহলে কি আমরা, তারপরে কি আছেন মাইকা, একটু আনমিউটে কথা বলবেন। জি ভাইয়া বলেন। জি, আপনার অনার্স মাস্টার্স কিসে? আমার হচ্ছে সংস্কৃত, ঢাকা ইউনিভার্সিটি থেকে 17-18 সেশন। সংস্কৃত। হ্যাঁ। আপনি কি চাকরির পরীক্ষা দিচ্ছেন এর আগে? না, একটা বিসিএস দিছি, তো হচ্ছে যে 16 তারিখ পরীক্ষা দিব ব্যাংকের ফার্স্ট। ব্যাংকের ফার্স্ট পরীক্ষা 16 তারিখে। আপনার অঙ্কে কি করা হয়েছে কিছু এই পর্যন্ত? অঙ্ক করছি মানে মোটামুটি আর কি, মানে অনেক ভালো ওরকমও না, অনেক খারাপ এমনও না। মানে হচ্ছে 9-10 সায়েন্স ছিল, পরে কলেজে আর্টসে সুইচ করা, তো অনেকদিন প্র্যাকটিস নাই তো মানে খারাপ বলা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা এবার একটু আসি এখানে। এখানে দেখেন, 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, এই পর্যন্ত চ্যাপ্টার সবগুলা আমাদের একটা টপিক হিসেবে আমরা ধরবো, নাম্বার সিস্টেম, HCF and LCM of numbers, decimal factor, simplification, square root and cube roots। এই সবগুলা চ্যাপ্টারের সবগুলা প্যাটার্নের অঙ্ক আপনার করতে হবে না। করতে হবে না এই কারণে, এই বইটা হচ্ছে ইন্ডিয়ার যে চাকরির পরীক্ষা হয় সেই পরীক্ষার বেসিসের উপরে করা। সেই জন্য ইন্ডিয়ার যে কোনো বই ফলো করলে আপনার যে সব অঙ্কই করতে হবে সেটা না। ওদের কোশ্চেনের প্যাটার্ন আমাদের কোশ্চেনের প্যাটার্ন থেকে 3 গুণ কঠিন। ওদের কোশ্চেনগুলো আমাদের চেয়ে 3 গুণ কঠিন হয় এবং বইগুলো সেভাবে লেখা হয়। সেই জন্য এর মধ্যে যেগুলো আমাদের করতে হবে সেগুলি আমরা করব। আর আমরা চেষ্টা করব শিট দেওয়ার জন্য, সেই শিটে কোনো অঙ্ক করা থাকবে না, আপনাকে অঙ্ক করতে হবে। এখন যদি বলেন যে করে দিলে ভালো হইতো, করে দিলে ভালো হইলে বলবো যে বাজারে অনেক বই পাওয়া যায়, সেখানে করে দেওয়া আছে। আর যখন অঙ্ক করে দেওয়া থাকে আপনি তখন সেই অঙ্ক করার আগ্রহ হারায় ফেলেন। আর একটা কথা, অঙ্কের ক্ষেত্রে আমরা যারা দুর্বল আছি অঙ্কে, তাদের মূল সমস্যাটা ছোটবেলা থেকেই, সেটা হচ্ছে অঙ্ক 2 লাইন করার পরে না পারলে এটার সলিউশন দেখতে যাই আমরা। সলিউশন দেখতে যাওয়ার পরে দেখা যায় যে সেটা হয়ে যায় তখন, কিন্তু পরীক্ষার হলে গেলে ওই 3য় লাইনের পরে আর মনে থাকে না। সেই জন্য যেটা করবেন, সময় লাগলে অঙ্ক একটু সময় নিয়ে করবেন, যাতে ব্রেন স্টর্মিংটা হয় এখানে, যে আপনি চেষ্টা করতেছেন, আপনি পারবেন পারবেন না সেটা। তারপরে আছে হচ্ছে এভারেজ। এভারেজ একটা মূল চ্যাপ্টার, প্রবলেমস অন নাম্বারস, প্রবলেমস অন এইজ, এই দুইটা একটা টপিকের ভিতরে শেষ হবে। প্রবলেমস অন নাম্বারস এটার ভিতরেই নিয়ে নেওয়া যায় 7 নাম্বার চ্যাপ্টারটা। 1 থেকে 5-এর মধ্যে এটার সাথে অ্যাড করা যায়, একই ক্যাটাগরির। আমাদের দেশে যে বইগুলো লেখা হয় বা যেই চাকরির পরীক্ষার জন্য যেই কন্টেন্ট তৈরি করা হয়, এই কন্টেন্টগুলো এই সবগুলো মিলে একটা করা হয়। তারপরে এখানে আছে হচ্ছে সার্টস অ্যান্ড ইন্ডিসিস, এটা হচ্ছে সূচক এবং লগারিদমের চ্যাপ্টার। সূচক এবং লগারিদমের ক্ষেত্রে আমাদের এইটা একটা চ্যাপ্টার হয় মেইনলি। সূচক লগারিদম, সূচকের অঙ্কগুলো ব্যাংকের পরীক্ষায় আসে।
সূচক লগারিদম দুইটা মিলাইয়া বিসিএস পরীক্ষায় আসে, বিসিএস রিটেনে আসে, রিটেনে না এমসিকিউতে আসে। তারপরে আসি পার্সেন্টেজ, এটা একটা কোর চ্যাপ্টার, মূল চ্যাপ্টার। পার্সেন্টেজ যদি আপনি না বোঝেন তাহলে কোনো অঙ্কই কোনো ঠিকভাবে করতে পারবেন না। এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের মতো একটা চ্যাপ্টার। এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা আপনার মাস্ট ভালো পারতে হবে। এই পার্সেন্টেজ চ্যাপ্টার পারলে আপনার বাকি মোটামুটি অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাবে। পার্সেন্টেজ চ্যাপ্টার অনেকের সমস্যা আছে, মানে মনে হয় কোনো সমস্যা নাই, পার্সেন্টেজটা খুবই সোজা, কিন্তু সোজার মধ্যেও কঠিন কিছু আছে যেটা পার্সেন্টেজ যখন আপনার হিসাব করতে হয় তখন ঝামেলা হয়ে যায়। তারপর আছে প্রফিট লস, এইটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইটা যারা চাকরির পরীক্ষায় দিছেন বা দিবেন সবাই জানেন যে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। এইটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লসের ভিতরেই আমরা ধরবো, কারণ হচ্ছে রিটার্নের ক্ষেত্রে এই প্রফিট অ্যান্ড লসের হিসাবগুলো দেখবেন বেশিরভাগই পার্সেন্টেজের হিসাব। আর পার্সেন্টেজ যেহেতু একটা কোর চ্যাপ্টার, আমাদের বেসিকটা পার্সেন্টেজ থেকে শিখতে হবে, আর বাকি প্রফিট অ্যান্ড লসে গেলে আমরা এটার ইমপ্লিমেশনটা পাবো। তারপরে দেখেন একটা চ্যাপ্টার আছে হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপের সাথে এই অ্যাভারেজের একটা সম্পর্ক আছে, আবার এই প্রফিট লসের একটা সম্পর্ক আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, এইটারও এই প্রফিট লস পার্টনারশিপ আর এই দুইটা, সরি, রেশিও অ্যান্ড প্রপোর্শন আর পার্টনারশিপ, এই দুইটা মিলে একটা চ্যাপ্টার আমরা করি সাধারণত। যে পার্টনারশিপও রেশিও অনুযায়ী ভাগ হয়, প্রপোর্শন অনুযায়ী ভাগ হয়, পার্টনারশিপ নিজেও একটা পার্টনারশিপ চ্যাপ্টার হিসেবে আছে। তো এইটা মিলে একটা চ্যাপ্টার। তারপরে আসেন হচ্ছে এই যে পাইপ অ্যান্ড সিস্টার্ন, অর্থাৎ চৌবাচ্চার অঙ্ক যেগুলি আছে, বাংলায় চৌবাচ্চার অঙ্ক বলি, না হয় নর্মালি পাইপ অ্যান্ড সিস্টার্ন বলি। তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, এই দুইটা চ্যাপ্টার একই চ্যাপ্টার। একই চ্যাপ্টার মানে হচ্ছে পাইপ দিয়ে সিস্টার্ন দিয়ে কিছু অঙ্ক আসে, টাইম অ্যান্ড ওয়ার্ক মেথড একই, এই দুইটা একই জিনিস। তারপরে আছে হচ্ছে 18, 19, 20, এই তিনটা মিলে একটা চ্যাপ্টার। টাইম, ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, প্রবলেমস অন ট্রেন, এগুলো সবই হচ্ছে স্পিডের, অর্থাৎ গতির চ্যাপ্টার। এগুলা এই সবগুলোই হচ্ছে আমাদের গতির অঙ্ক। এই গতির চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকে দেখবেন, মেইনলি এগুলো রিটেনে থাকে কারণ এই অঙ্কগুলো একটু কমপ্লেক্স এবং বড় হয়। আবার এগুলো দেখবেন রিটার্নে থাকে, এগুলো একটু বড় টাইপের অঙ্ক হয়। যেগুলো বড় অঙ্ক সেগুলি সাধারণত রিটার্নে আসে আমাদের দেশে, যেগুলো ছোট অঙ্ক সেগুলো এমসিকিউতে আসে। এমসিকিউ করার ক্ষেত্রে অনেক শর্টকাট পদ্ধতি আছে, শর্টকাট পদ্ধতিগুলো আমি এখানে শিখাবো না, কারণ আপনাদের কাছে অনেক বই আছে আমি জানি, সেখানে অনেক শর্টকাট লেখা আছে। শর্টকাটের একটা মূল সমস্যা যেটা, সুবিধা যেটা, সেটা আগে বলি তারপরে সমস্যাটা বলি। সুবিধা হচ্ছে যে অঙ্ক খুব ইজিলি হয়ে যায়। শর্টকাট করলে আপনি দেখা যাবে যে একটা শর্টকাট দিয়ে আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে পারবেন। অনেক ইউটিউবে অনেকের ভিডিও আছে দেখবেন 10 সেকেন্ডে অঙ্ক সলিউশন। এটা বুঝতে হয়তো আপনার ফার্স্টে 10 মিনিট লাগতে পারে, কিন্তু তারপরে হয়তো আপনি নিজে নিজে 10 সেকেন্ডে করতে পারবেন। কিন্তু এরকম যদি 10 সেকেন্ডের প্যাকেজ যদি আপনি ধরেন, দেখা যাবে যে আপনার 5 থেকে 700 এরকম 10 সেকেন্ডের ভেলকি আপনার শিখতে হবে বা শর্টকাট শিখতে হবে, যেটা হয়তো আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, বা সবসময় আপনার মনেও থাকবে না, কারণ এত কিছু মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপরে আসেন হচ্ছে এলিগেশন এলিগেশন অ্যান্ড মিক্সচার। এলিগেশন এবং মিক্সচারের সাথে এই রেশিও এবং প্রপোর্শনের একটা সম্পর্ক আছে, কারণ এই মিক্সচারটা হয় হচ্ছে রেশিও অনুযায়ী এবং প্রপোর্শন অনুযায়ী। সেই জন্য এই চ্যাপ্টার, রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার, পার্টনারশিপ চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টারের কনসেপ্ট সেম। এই তিনটা সেম কনসেপ্টে চলে। তারপরে আছে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুইটা মিলে 1 ইউনিট ধরা যায়, কারণ ইন্টারেস্টের অঙ্কগুলোতে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দুইটা করলেই হয়। আমাদের এত জটিল গুণ অঙ্ক পরীক্ষা আসে না এখনো পর্যন্ত। আমি খুব কমপ্লেক্স অঙ্ক আসছে দুই একটা অঙ্ক ছাড়া, কোনো কমপ্লেক্স অঙ্ক বাংলাদেশের পরীক্ষায় আসে না, আমাদের দেশের পরীক্ষায় আসে না। সেই জন্য আমি বলবো আপনারা যদি বেসিকটা মোটামুটি ক্লিয়ার করতে পারেন, তারপরে অঙ্ক আপনি নিজে করতে পারবেন। যেটা যেখানে আটকে যাবেন সেটা আমাকে জিজ্ঞাসা করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি ফ্রি থাকলে আমি আপনাদেরকে অঙ্ক করে দিব বা পরের লাইনটা কি সেটা বলে দিব। আমি চাই আপনারা অঙ্কটা নিজেরা করেন, আমাকে দিয়ে অঙ্ক করেন না। নিজেরা করলে যেটা হবে যে আপনার প্র্যাকটিস হবে, একটা অঙ্ক দুইবার প্র্যাকটিস হইলে আপনার মাথায় ঢুকবে, না হয় মাথায় ঢুকবে না। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এমন না যে আপনি বসে বসে এখানে ভিডিও দেখলেন, ভিডিও দেখা নাটক সিনেমা দেখা একই জিনিস। অঙ্ক ভিডিও দেখে আপনি শিখতে চাইলে আপনার খাতা কলম নিয়ে বসতে হবে, নিজের করতে পারতে হবে। পরীক্ষার মধ্যে যেহেতু আপনার নিজের করতে হবে, সেই ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনি নিজে অঙ্কটা পারেন এবং নিজের খাতায় এটা করা আছে কিনা। আর কিছু অঙ্ক আপনার দেখলে মনে হবে যে 3টা স্টেপ বা 4টা স্টেপের অঙ্ক, এই 3-4 স্টেপের অঙ্ক আপনি দেখলে হয়তো পারবেন, বুঝে গেছেন। অঙ্ক বোঝা এক জিনিস, করা আরেক জিনিস, এটা মাথায় রাখবেন। আর চাকরির পরীক্ষা, কম্পিটিশন পরীক্ষা, অঙ্ক হয়তো সবাই পারবেন কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পারবেন না। টাইমটা হচ্ছে এখানে মূল ফ্যাক্টর, এই টাইমের মধ্যে আপনার অঙ্কগুলা কমপ্লিট করতে হবে।
সেজন্য আমি বলবো যে প্রথমে আপনি বেসিকটা ক্লিয়ার করেন, বেসিক ক্লিয়ার করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরা আশা করি 2 থেকে 3 মাস যদি আমরা করি তাহলে অনেকটাই ক্লিয়ার হবে, বাকিটুকু হচ্ছে আপনি কতটুকু নিতে পারেন। আর অঙ্ক সম্পর্কিত কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে আপনারা মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাতে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারবেন, ছবি তুলে দিতে পারবেন, বা ভয়েস পাঠাতে পারবেন, টেক্সট পাঠাতে পারবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আর আমার পরিচয় হয়তো আপনারা সবাই জানেন, তাও একবার দেই। আমার হচ্ছে আমি একটু মুছে নেই এটা। আচ্ছা, তুর্না, আপনি মনে হয় এখন জয়েন করলেন। আপনি একটু জি দেরিতে জি জয়েন করছেন। এর আগে মনে হয় ছিলেন প্রথম দিকে, তারপরে ছিলেন না। জি জি আমার লাইনটা নেটের সমস্যা হচ্ছে তো এখানে। আচ্ছা, তো না আপনার একটু কথা বলি আপনার সাথে, সেটা হচ্ছে আপনার অনার্সের সাবজেক্টটা কি ছিল? সবাইকে এগুলো জিজ্ঞাসা করা হয়েছে একটু আগে। ও আচ্ছা আচ্ছা, আমার দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট। অনার্স কি এটাতেই? জি, অনার্স মাস্টার্স এটাতেই। কোথায় এটা? মানে কোন ইনস্টিটিউট? এটা ঢাকা ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভালনারেবিলিটি স্টাডিজ। ডিজাস্টার ম্যানেজমেন্ট মনে হয় 2 জায়গায় পড়ায়, ঠিক না? আপনাদের ঢাকা ইউনিভার্সিটি দুই দুই জায়গায় জি পড়ায় না? জি 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 এটা একজন হচ্ছে একটা সায়েন্স ফ্যাকাল্টি, আর একটা হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্সের আন্ডারে, যদিও আমাদের একটা ইনস্টিটিউট। আপনাদেরটা কি সোশ্যাল সায়েন্সের আন্ডারে নাকি? জি 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 আমাদের সোশ্যাল সায়েন্সের আন্ডারে, যেটা সময় ওটা আন্ডারও বলা যায় না, ওটা আপনাদের ক্লাস ইনস্টিটিউট হয় আর কোন কি। বিল্ডিং এ? ভাই আমাদের তো শেষ হয়ে গেছে, আমাদের লেকচার থিয়েটারে ছিল, এখন তো কলা ভবনে স্থানান্তর করছে। আমরা তো সেকেন্ড ব্যাচ ছিলাম। আচ্ছা, কলাভবনে কি ওই নতুন বিল্ডিং এ নিছে নাকি আগের বিল্ডিং এ? নতুন বিল্ডিং এ না, আগের আগেরটাই, বিল্ডিং এ, আগেরটাই না? মানে 5 তলায়। মানে আমরা ওখানে ক্লাস পাইনি, আমরা লেকচার থিয়েটারে করতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন অঙ্কে কি সমস্যা সেটা একটু বলেন। ভাই অঙ্কের সমস্যা হচ্ছে, তো আমি বেশ কিছুদিন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছিলাম আর কি, সেকশন অফিসারে। তো এটা কন্ট্রাকচুয়াল ছিল, তো 2 বছর চাকরি করার শেষে ওটা ছেড়ে দিছে। তো এখন আবার ভাবছি একটু, মানে যেহেতু এইজ আছে, একটু ব্যাংকের প্রিপারেশন নিতে চাচ্ছি। তো আমার মেইনলি তো ওই ওই দিকে ছিল, ইংলিশ ম্যাথ। প্রথম দিক দিয়ে এইভাবে ছিলাম, অনেকদিন প্র্যাকটিস না করার কারণে একটু সমস্যা হচ্ছে আর কি। তাই ভাবলাম, মাঝে আবার বিয়ে শাদী হওয়াতে একটু পড়াশোনার গ্যাপ চলে আসছে, তাই ভাবলাম যে একটু নতুন করে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, যা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই হচ্ছে চ্যাপ্টারগুলো গেল। তারপরে আসবো হচ্ছে আমরা জিওমেট্রি চ্যাপ্টারে। জিওমেট্রি পার্টগুলো যেটা আছে সেটা হচ্ছে এরিয়া, ভলিউম, সারফেস এরিয়া। তো এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। 3Dর প্রশ্ন পরীক্ষায় আসা উচিত, কিন্তু পরীক্ষায় খুব একটা আসে না। 3Dর প্রশ্নগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে সিলিন্ডারের প্রশ্ন থাকে, তারপরে আপনার কোণকের প্রশ্ন থাকে, গোলকের প্রশ্ন থাকে, ঘনকের, আয়তাকার ঘনক, এই টাইপের কোশ্চেনগুলো থাকে। সেই কোশ্চেনগুলো খুব একটা বেশি দেখা যায় না, মাঝে মধ্যে 1-2টা আসে। তো আমার কথা হলো যে মাঝে মধ্যে যদি আসে আর ওটা যদি আপনার কপালে পড়ে তাহলে সেটা আপনার পারতে হবে। তো মাঝে মধ্যে আসুক আর রেগুলার আসুক, আপনার কপালে যদি এই প্রশ্ন হিসাব পড়ে তাহলে আপনার এটা পারতে হবে, সেই হিসাব করেই আমরা করব। আর 2D জিওমেট্রি হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, ত্রিভুজ, চতুর্ভুজ, এইগুলোর উপরে আর কি প্রশ্ন। তো এখানে এরিয়া যেটা আছে, এরিয়া হচ্ছে এখানে মেইনলি 2Dর অঙ্কগুলা। আর ভলিউম এবং সারফেস এরিয়া যেটা আছে এটা হচ্ছে 3D। এটাকে আমরা জিওমেট্রি 2D 3D বলি। আর একটা আছে পিওর জিওমেট্রি। পিওর জিওমেট্রি কোনটা? সেটা হচ্ছে পিওর জিওমেট্রির ক্ষেত্রে আমাদের দেখা যায় যে পূরক কোণ, সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, তারপরে আপনার বিভিন্ন উপপাদ্য, এগুলো আমরা সেখানে দেখি। ওইগুলোও আমরা কিছু আলোচনা করব। তারপরে এখানে আর তেমন কিছু নাই। ক্লকের যে চ্যাপ্টার আছে এখানে, এই চ্যাপ্টারে দেখবেন অঙ্ক এই বইতে খুব কম আছে। ক্লকের চ্যাপ্টার আমরা করব না, কারণ হচ্ছে ক্লকের একটাই অঙ্ক আসে পরীক্ষার মধ্যে। সেটা হচ্ছে ধরেন 8টা বেজে 20 মিনিট, তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণের পার্থক্য কত, তো এইটা আমরা শিখে নিব। ক্যালেন্ডারের অঙ্ক খুব একটা আসে না। মানে ক্যালেন্ডারের অঙ্ক হচ্ছে আপনি ধরেন 100 পরীক্ষা দিলে একটা পাবেন। ক্যালেন্ডারের অঙ্ক কোনগুলা? সেটা হচ্ছে যে আজকে এত তারিখে এইবার হলে পরবর্তী বছর বা একটা বছরে বলে দিল কত সেটা। তারপরে আসি হচ্ছে পারমুটেশন এন্ড কম্বিনেশন। পারমুটেশন এন্ড কম্বিনেশন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এটা বিসিএস এর ক্ষেত্রে মাস্ট, এবং অন্যান্য ক্ষেত্রে একটা অঙ্ক আসে মাঝে মধ্যে।
সেক্ষেত্রে পারমুটেশন কম্বিনেশন আমরা একটা চ্যাপ্টার হিসেবে করব। এটা করতে আমাদের 2-3 দিন সময় লাগবে। তারপরে এসে হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই কটা চ্যাপ্টার হচ্ছে এখানকার মেইন। তবে আমরা এর বাইরে মাঝে মধ্যে কিছু অঙ্ক করব, সেটা হচ্ছে এই ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশন পরীক্ষায় আসে না আপনাদের, এটা মাথায় রাখবেন যে পরীক্ষা যদি নাও আসে তাহলে ডাটা ইন্টারপ্রিটেশনে যদি আপনি এইখানে ডাটা ইন্টারপ্রিটেশন কোনগুলা, ধরুন একটা টেবিল দেওয়া থাকলো, বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকলো, সেখান থেকে আপনাকে 5-6টা কোশ্চেন করা হবে। সেই 5-6টা কোশ্চেনের মধ্যে দেখবেন আপনার পার্সেন্টেজ, রেশিও, সব ক্যাটাগরির অঙ্কই সেখানে আপনার মাথা ঘামাইতে হবে। সেজন্য আমরা এই ডাটা ইন্টারপ্রিটেশন যেই পার্টটুকু আছে, এই পার্টের কিছু কিছু জিনিস আমরা মাঝে মধ্যে দেখব। এতে আপনারা বিরক্ত হবেন না, কারণ হচ্ছে এটা বেসিকের একটা পার্ট। আমার মনে হয় আপনাদের এটা শেখা উচিত। এবং বেসিকের যেহেতু একটা পার্ট, বেসিক স্ট্রং করতে গেলে আপনার ডাটা ইন্টারপ্রিটেশন ছাড়াও আরও কিছু জিনিস অতিরিক্ত শিখতে হবে। আপনার মনে হইতে পারে যে আমার তো এগুলো পরীক্ষায় আসে না, যেমন আমি পরীক্ষা নিলে ট্রু ফলস দিতে পারি। আপনার মনে হইতে পারে ট্রু ফলস তো পরীক্ষা আসে না, কেমন হইতেছে, কিন্তু এখানে পড়তে হইলে আপনার এগুলো দিয়ে যেতে হবে। ট্রু ফলস বলেন, সঠিক এমসিকিউ তো আসে, এমসিকিউ রিটার্ন আসে। আপনার মনে হবে ট্রু ফলস দিয়ে আমি কি করব? ট্রু ফলস, তারপর শূন্যস্থান পূরণ, এগুলি দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার বেসিকটা যাতে ঠিক হয়, সেজন্য। এই হচ্ছে এই কথা। আর আপনারা শিট পাবেন কিভাবে? শিট যেগুলো যেগুলো দেওয়ার, সেগুলা আমরা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। গুগল ক্লাসরুমের লিংক হয়তো আজকে রাতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করা হয়েছে সবার। সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু চেক করবেন। হোয়াটসঅ্যাপে আমরা মেন কমিউনিকেট করব। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা দিয়ে দিব আজকে গুগল ক্লাসরুমের, সেটা গুগল ক্লাসরুমে আপনারা জয়েন করবেন। গুগল ক্লাসরুমে জয়েন করার নিয়ম হচ্ছে আপনি গুগল ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সেখানে আপনি শিট ডাউনলোড করতে পারবেন, সেখানে গিয়ে বা কিছু লেখা থাকলে লিখতে পারবেন। আর পরীক্ষার ক্ষেত্রে আমরা পরীক্ষা মাঝে মধ্যে নিব, সেটা কোথায় নিব সেটা আমরা পরীক্ষা যখন নিব তখন আমরা জানিয়ে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা 0188260401 এই নাম্বার আপনার কাছে সবার কাছেই আছে। এই নাম্বারে আপনারা কোনো অঙ্কে সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর কিছু অঙ্ক আপনারা থাকে এরকম যে যেটা জীবনে পরীক্ষায় আসবে না, আপনি সেটা নিয়ে মাথা কামাইতেছেন, তখন আমি বলে দিব যে এটা লাগবে না, এটা করার দরকার নাই। এখন লাগবে না যদি পরীক্ষায় আসে তখন কি হবে? লাগবে না বলতে যে এইটা আসার পার্সেন্টেজ যে 1000 পরীক্ষা হইলে এটা একবার আসতে পারে, সেই জন্য এটার পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আর কিছু আজগুবি অঙ্ক আছে, অনেক আজগুবি অঙ্ক আছে যেটা আপনার ওই কি বলে বেসিকও ক্লিয়ার করবে না, আপনার পরীক্ষায় আসবে না, কিন্তু মনে হইতেছে যে এটা করলে আপনি অনেক কিছু আগে যাইতেন, সেই অঙ্ক আপনার করার দরকার নাই। মানে অঙ্ক করার মানে এই না যে আপনি দুনিয়া সব অঙ্ক করে ফেলতে পারবেন। যেমন আমিও বলি, আমি যদি পার্সেন্টেজ চ্যাপ্টার করাই বা প্রফিট লস চ্যাপ্টার করাই, এর মানে এই না যে দুনিয়ার যা সব অঙ্ক আছে সব আপনার কভার হয়ে যাবে। কভার হবে না, কিন্তু সব কনসেপ্ট হয়তো কভার হবে, একটা দিয়ে আরেকটা আপনার সলিউশন করার মতো অ্যাবিলিটি যাতে তৈরি হয়, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। এই হচ্ছে কথা। আর আমার ব্যাপারে বলি, আমি অগ্রণী ব্যাংকে আছি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে। আমি 2012 সালে জয়েন করি ব্যাংকে। এখন 2025 সাল, 2025 সালে আমি এসপিও হিসেবে আছি। এসপিও হয়েছি হচ্ছে গত বছর ডিসেম্বরে। এই হচ্ছে আমার বর্তমান পরিচয়। আর আমার লেখাপড়া যদি বলেন, আমি 2001 সালে হচ্ছে এসএসসি পাস, 2003 সালে হচ্ছে এইচএসসি পাস। এইচএসসি পাস, আমার এসএসসি ছিল হচ্ছে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এইচএসসি ছিল হচ্ছে ঢাকা কলেজ। তারপরে হচ্ছে অনার্স যেটা আছে, অনার্স হচ্ছে আমি জাহাঙ্গীরনগরে ছিলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 33তম ব্যাচ ছিলাম। সেখানে হচ্ছে ম্যাথমেটিক্স, সেখানে আমি 1 বছর লেখাপড়া করি ম্যাথমেটিক্সের উপরে। লেখাপড়া করার পরে জাহাঙ্গীরনগর আমার বাসা থেকে দূরে হয়ে যায়। আমার বাসা হচ্ছে মিরপুরে, সেখান থেকে দূর হয়ে যায় এবং যাওয়া আসা খুব কঠিন লাগে আমার কাছে। সেই জন্য আমি সেটা ছেড়ে দিয়ে লেদারে ভর্তি হই, লেদার ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। এখন ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এখান থেকে আমি অনার্স কমপ্লিট করি। অনার্স কমপ্লিট করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জি টেকনোলজি, যেটা হচ্ছে কার্জন হলের অপোজিটে দোয়েল চত্বরের পাশে দেখবেন রিনিউয়েবল এনার্জি ইনস্টিটিউট অফ এনার্জি যেটা আছে, সেখান থেকে আমি মাস্টার্স করি। সেটাকে বলে হচ্ছে মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি, আরইটি। সেটা আমি কমপ্লিট করি। এটা হচ্ছে একটা মাস্টার্স। তারপরে আমি ভর্তি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজে, এমডিএস সেটাকে বলে, মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। এখানে আমি একটা মাস্টার্স করি, সেটা হচ্ছে 18 মাসের মাস্টার্স মনে হয়। আর রিনিউয়েবল এনার্জি হচ্ছে সেটা 18 মাসের, সরি ডেভেলপমেন্টের 2 বছরের মাস্টার্স।
এমডিএস করি, তারপরে আমি ভর্তি হচ্ছে আইবিএতে, ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে। আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ করি। এক্সিকিউটিভ এমবিএ আমি ছিলাম হচ্ছে 23rd ব্যাচ। ডেভেলপমেন্ট স্টাডিজে ছিলাম হচ্ছে আমি 10ম ব্যাচ, আর রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ছিলাম হচ্ছে ফার্স্ট ব্যাচ। এই তারপরে আমি করি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি করি। এটা করি হচ্ছে, এটা অনেকদিন হয়ে গেছে, 2015 সালের দিকে মনে হয় এলএলবি কমপ্লিট করি। যদিও এলএলবি করা মানে হচ্ছে উকিল না, অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে হয়, সেটা হয়তো সামনে দিব, এইবারটা দিতে পারি নাই ব্যক্তিগত কারণে। যাই হোক, এই হচ্ছে লেখাপড়া আমার, এটুকু পর্যন্তই লেখাপড়া। আর আপনারা যারা ফ্রি আছেন তারা এলএলবিটা করে নিতে পারেন। এলএলবি করতে তেমন কিছু লাগে না, ভর্তি হবেন, 3-4 বছর লাগবে, টাকা পয়সাও বেশি লাগে না, খরচও বেশি না। এটা করে নিতে পারেন যে কোনো সময়। ন্যাশনাল ইউনিভার্সিটি সার্কুলার হলে এটা করে নিতে পারেন, এটা আপনার যে কোনো জায়গায় ভ্যালু অ্যাড করবে। যাক, এই হচ্ছে আমার মোটামুটি লেখাপড়া। আর যেহেতু আমার চাকরিরত অবস্থায় আমি আছি, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে একটু ডিলে হতে পারে, সেটা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ফ্রি হলে আমি আপনাদেরকে রিপ্লাই দিব। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট হয়ে করতে পারেন। কারো কিছু বলার থাকলে আনমিউট হয়ে বলতে পারেন, বা জিজ্ঞাসা কিছু থাকলে করতে পারেন। আর প্রশ্ন করতে কেউ হেজিটেট করবেন না। অনেক সিলি কোয়েশ্চন থাকতে পারে আপনাদের মধ্যে, আপনার মনে হইতে পারে যে আমি যে প্রশ্ন করব বাকি তারা যে আছে তারা মনে হয় এটা জানে। দেখা যাবে সেও জানে না, আপনিও জানেন না, দুইজনেই চুপ করে আছেন। সেক্ষেত্রে যে কোনো প্রশ্ন সিলি হোক, মনে হইতে পারে যে এটা মনে হয় 6-7 পারার কথা ছিল, হোক আপনি পারার কথা ছিল, এখন পারতেছেন না কিন্তু আপনি প্রশ্ন করবেন, এখানে আপনার লজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আহ, আমাদের এই হ্যালো, জি বলেন, শোনা যাচ্ছে। আমাদের এই কোর্সটা করলে কি প্রিলি রিটেন দুইটাই কভার করবে? ব্যাংকের, জি। জি জি। প্রিলি রিটার্নের যে আপনি কি অঙ্কগুলো আসে সেই ক্যাটাগরিটা কভার করবে আর কি। আপনি কি মানে রিটেন পরীক্ষার আগে আবার কি রিটেন কোর্সের জন্য মানে রিটেনের জন্য আবার আলাদা কোনো ব্যাচ চালু করেন নাকি এটি শুধু থাকে আপনার? এটার সাথেই থাকবে একসাথে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ এটা জানার জন্য। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আচ্ছা ভাই, আমার তো আসলে এখন মেইন টার্গেটটা হচ্ছে, আপনি যেহেতু এলএলবি এর কথা বলছেন, এলএলবি তে আমি এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটা প্রিপারেশন চলতেছে, মানে কথাবার্তা হচ্ছে। আর যেটা মেইন প্রশ্ন সেটা হচ্ছে, আমার টার্গেটটা তো হচ্ছে আপাতত জীবন বীমাতে, ঠিক আছে। হুম। আর তার পরবর্তীতে হচ্ছে আইবিএ তে। তো আমি ওই অ্যাটলিস্ট 2-2.5 মাস যদি আমি হার্ড অ্যান্ড সোল্ড চেষ্টা করি, তো আমি তো আসলে আশা করি যে কাভার করতে পারবো কি এই ব্যাপারটা। যদি মানে আমি কিভাবে এনশিওর করব, মানে আমার কি একটু বেশি এফোর্ট দিতে হবে ম্যাথটাতে, মানে প্রিলিটের একসাথে? এখন এফোর্টের ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু আগায় আছেন কতটুকু পিছিয়ে আছেন সেটা। এখন আপনার আচ্ছা, এফোর্ট আপনি দিবেন। এখন আমি যদি আচ্ছা ভাইয়া, তর্ক সাপেক্ষে ধরি আমার অবস্থা খুবই নীল, তর্ক সাপেক্ষে আমি ধরে নিলাম, তাহলে কি 2-3 মাসে আমার জন্য কি একটা হবে না, ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো না আমি? 2-3 মাসে যদি যদি নীল হয় একদম, তাহলে 2-3 মাসে মানে আপনার তর্ক সাপেক্ষে ধরে নিলাম, নীল তো একদম না, মানে আছে তো, মাথায় তো অল্প কিছু এটা তো ব্যাপার আছে। হচ্ছে কি, আমি বলি এটা হচ্ছে কম্পিটিশন হ্যাঁ, পরীক্ষা। কম্পিটিশন হ্যাঁ, পরীক্ষায় হ্যাঁ, হ্যাঁ, আপনার যেই প্রশ্নটা আসছে সেটা আপনি পারেন কিনা এটুক পারলেই হবে। হ্যাঁ, এখন যদি এমন আ- হয় আপনি কোনো হ্যাঁ, অঙ্ক পারেন না, যে 5টা অঙ্ক পরীক্ষা আসছে এই 5টাই আপনি পারেন আর হ্যাঁ, জীবনে কোনো অঙ্ক করেন নাই, এই 5টা অঙ্ক আপনার আচ্ছা। পরীক্ষা কমন পড়ছে, তাহলে তো আপনি পাইয়ে গেলেন। এখন যেমন আমি আচ্ছা, একটা কনসেপ্ট আছে এমন যে এসএসসি পরীক্ষায় আমাদের সময় এমসিকিউ হইতো 50 মার্ক। এখন হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ, চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে কয়টা, 100টা বা 80টা প্রশ্ন আসে। এই 80টা হ্যাঁ, প্রশ্ন যদি আপনি 180। পারেন, হ্যাঁ, হ্যাঁ, এই 80টা প্রশ্ন যদি আপনি পারেন, এই 80টা প্রশ্নই আপনি পারেন না, দুনিয়ার আর কিচ্ছু পারেন না, তাহলে কিন্তু আপনার চাকরি পাবেন। আচ্ছা। ঠিক না? সেক্ষেত্রে ভাই, লাখ ওইটা লাখ। ওইটা কভার করে কিনা সেটা চাকরির ক্ষেত্রে আমি বারবারই একটা কথা বলি আচ্ছা, যে আপনার আচ্ছা, যে আমরা বলি যে অনেক পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে। চাকরির ক্ষেত্রে মেধা হচ্ছে আপনার ধরেন 30%, তারপরে আচ্ছা, হচ্ছে আপনার হচ্ছে যে অধ্যবসায় যেটাকে বলি আমরা, আচ্ছা, যে অনেক আচ্ছা, বইসা পড়তে পারে, এটা হচ্ছে 50%। আর আচ্ছা। হচ্ছে কপাল, কপালকে অস্বীকার করতে পারবেন না, কপাল আছে হচ্ছে না, টোয়েন্টি না, পার্সেন্ট কোনোভাবেই না, কোনোভাবেই না, এইটুকের মধ্যে কোনোভাবেই না। আপনার 90 পাইলে আপনার চাকরি হবে। মাশাল্লাহ। 90 বা 80+ পাইলে আপনার চাকরি হবে। এখন আপনি মেধায় খুব ভালো, অধ্যবসায় লেখাপড়া খুব ভালো করেন, কিন্তু আপনার কপাল খারাপ,
আপনি এখানে 20-এর ভিতরে কিছুই পান না, মানে আল্লাহ তাআলা চায় না আপনি চাকরি পান, এরকম যদি হয়, হইতেই পারে এরকম, হইলে আপনি হইতেই চাকরি পারো। পাবেন না। সেক্ষেত্রে আপনার 80+ আচ্ছা এখানে কভার করতে হবে। এখন আপনার মেধা নাই, আচ্ছা ধরেন আপনি কিছু পারেন না, আপনার মাথায় কিছুই খেলে না, খালি বইসা পড়তে পারেন, তাহলে আপনার 50, আচ্ছা আর আপনার কপাল খুব ভালো, 50 আর 20 70 পাবেন, কিন্তু আপনার চাকরি পাবেন না, কারণ হচ্ছে আপনার মেধা নাই। অনেকে বলে কি পড়লেই আচ্ছা হয়, কিন্তু সবার পড়া কিন্তু সব আচ্ছা মাথায় আপনার ধরবে না। আপনিও আচ্ছা। দেখবেন আপনার পরীক্ষার হলে যখন ফার্স্টে পরীক্ষা দিতে যান, তখন দেখবেন যে এক হ্যাঁ একজন হ্যাঁ এরকম সিলি সিলি কোয়েশ্চেন করবে, যে আমার রোল হ্যাঁ নাম্বার তো 4 ডিজিটের, বৃত্ত আছে 5 ডিজিটের, এখন আমি কি করব? হ্যাঁ আরে ভাই, তুমি মেট্রিক পরীক্ষা দিয়েছো, ইন্টার পরীক্ষা দিয়েছো, অনার্স পড়ছো, এই করছো সেই করছো, তোমাকে যদি এখন বলে দিতে হয় যে ফার্স্টের সংখ্যা 0 হবে, জিরো তাহলে তো জিরো হবে। তার চাকরি পাওয়ার দরকার নেই। তার তো আমি মেধা হিসেবে ধরতে পারতেছি না। যেমন আমরা আইবিএতে আচ্ছা যখন আচ্ছা পরীক্ষা দিয়েছি, চান্স পাওয়ার পরে জিজ্ঞাসা হ্যাঁ করছিলাম স্যারদেরকে যে এত কঠিন প্রশ্ন কেন করেন, পরে বললে আমরা তো আচ্ছা প্রশ্ন করি নেওয়ার জন্য না, আমরা প্রশ্ন করি হচ্ছে বাদ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বাদ হ্যাঁ দেওয়ার জন্য হ্যাঁ কিরকম, যে আমরা এমন কঠিন প্রশ্ন করব যাতে সব বাদ হয়ে যায়, আমাদের খাতা কম দেখতে হয়, সেই জন্য আমরা প্রশ্ন আচ্ছা। করি। দেখবেন আইবি এরকম ট্র্যাপিক কোশ্চেন করে যে সে নেওয়ার জন্য হ্যাঁ, জি জি পরীক্ষা ভাই করে। জি ভাই, সে আমি দিবা পরীক্ষা দিয়েছি, এমন কিছু কোশ্চেনের সম্মুখীন হয়েছি যেগুলো আমি জীবনে কোনোদিন দেখি নাই। দেখেন নাই, কারণ হচ্ছে সে প্রশ্নই করে বাদ দেওয়ার জন্য, যাতে কেউ না পারে, না পারলে কি হয়, তাদের সুবিধা হয়, খাতা দেখতে সুবিধা হয়। আবার বিসিএস যে প্রশ্ন করে, পিএসসি তারা প্রশ্ন করে, তারা প্রশ্ন করে নেওয়ার জন্য, যে আপনি আচ্ছা মোটামুটি যাতে আসতে পারেন। যেমন বিসিএস এ যদি আপনি কোনো প্রবেশপত্র নিতে বা কোনো ইনফরমেশন দিতে ভুল করেন, তাহলে আপনাকে নোটিস করবে যে আপনি আবার এগুলা দিয়ে যান অফিসে আইসা। আচ্ছা। কিন্তু হ্যাঁ আপনি জি জি জি। আইবি এর ক্ষেত্রে যেটা ভুল করছে, আরো ভালো হয়েছে যে ভুল করছে মানে হলে বাদ হয়ে গেছে, তাকে নেওয়া লাগবে না, তার চিন্তা ভাবনা শেষ, এ ভুল কেন করে, ওকে আমরা নিবই না। আচ্ছা ঠিক আছে। তো এই ক্ষেত্রে আচ্ছা আপনার ওই আচ্ছা যে মেধার ব্যাপারটা বললাম, আবার বললাম আপনার মেধা খুব ভালো, অনেক আপনার ফ্রেন্ড থাকবে দেখবেন যে খুব মেধাবী, মানে খুব দ্রুত ক্যাচ করতে পারে, তার কপালও ভালো, কিন্তু সে টেবিলে বসে না, তারও কিন্তু চাকরি হবে না। আপনি দেখবেন আচ্ছা। আপনার অনার্স লেভেলের অনেক ফ্রেন্ড আছে, ভালো ফ্রেন্ডের চাকরি হচ্ছে না, হ্যাঁ মোটামুটি ফ্রেন্ডের হ্যাঁ চাকরি হ্যাঁ হয়ে হ্যাঁ যাইতেছে। এটা এইসব কারণে হয়, যে খুব ভালো মেধাবী, কিন্তু সে মনে করে যে এত পড়া লাগে না, মোটামুটি পড়লেই হয়, ঘন্টাখানেক পড়লেই হয়, চাকরি হয়ে যাবে। হয়ও মাঝে মধ্যে, কিন্তু সব সময় হয় না। আবার আচ্ছা কপালে ভাইয়া, না থাকলে লাস্ট আপনি একটা, পারবেন না। জি বলেন। হ্যাঁ লাস্ট একটা কোশ্চেন, ওই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি করতে অ্যাপ্রক্সিমেট কত বছর সময় লাগতে পারে? এটা হচ্ছে আপনার 2 বছরের কোর্স, আচ্ছা। 2 ইয়ারের কোর্স, কিন্তু আপনি যদি 2025 সালে ভর্তি হন, তাহলে দেখবেন আপনার হ্যাঁ, ফার্স্টের পরীক্ষা হবে 2027 সালে যায়। ঠিক আছে, ফার্স্ট দুই ইয়ার। বছর তো এখানে চলে 2 বছর তো এখানে চলে গেল। মানে অফিসিয়ালি 2 বছর, আর আনঅফিসিয়াল হচ্ছে 3.5 বছরের মতো লাগে। দুই হাজার আচ্ছা সাতাশ আচ্ছা সালে একটা আচ্ছা পরীক্ষা হবে, 28 সালে একটা পরীক্ষা হবে, এই পরীক্ষা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আপনি 7 দিন পর পর আচ্ছা পরীক্ষা হয়, অর্থাৎ প্রতি শুক্রবারে পরীক্ষা হয়, সেই প্রতি আচ্ছা। শুক্রবারের পরীক্ষার 7 দিন গ্যাপের মধ্যে আপনি পড়তে পারবেন, মাশাআল্লাহ। পড়া পাশ করতে ঠিক আছে। পারবেন। সেই ক্ষেত্রে আপনার টেনশন করার কিছু নাই, আপনি যদি ভর্তি হয়ে থাকতে পারেন, ভর্তি হয়ে থাকেন, পরীক্ষা যখন হবে টাকা দিবেন, পরীক্ষা দিবেন, হ্যাঁ পাশ করবেন, আবার আচ্ছা পরীক্ষা দিবেন, পাশ করবেন, এটা এখন ইজি আছে আর কি এখনো পর্যন্ত। আ- আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। জি। কোয়েশ্চেন না, মানে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। ভাইয়া, 16 তারিখে তো এক্সাম আছে, তো এই কয়েকটা দিন যদি ক্লাস স্কিপ দিই কোনো প্রবলেম হবে? মানে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ পর্যন্ত বুঝি নাই, আবার বলেন। মানে 16 তারিখে তো সিনিয়র অফিসারের এক্সাম ব্যাংকের। হুম। তো চাচ্ছিলাম যে একটু মানে পড়াশোনা করে দিতে, এখন মানে ক্লাস, তারপরে এদিকে এক্সাম, মানে সবকিছু মিলে গোলাই যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে একটু ম্যাথ ক্লাসগুলো স্কিপ করে রেকর্ডিং ক্লাসগুলো শুনে তারপর 16 তারিখের পরে মানে লাইভ ক্লাসগুলো করবো। মানে এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা? না, কোনো প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই, আপনারা যদি কেউ নাও আসেন তাও কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে আপনার সুবিধা মতো আপনি করবেন। এখন এই সুবিধাটা কি আপনার জন্য সুবিধা কিনা সেটা হচ্ছে বুঝতে হবে। এখন যদি মনে করেন যে 16 তারিখ পর্যন্ত আপনি এখানে মনোনিবেশ না করে আপনারটাই করতে চান, আপনাকে তো বাধ্য করা যাবে না। আপনি যদি ওটা সুবিধা হয় আপনি ওটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লাসের আসাটা বাধ্যতামূলক তেমন কিছু না, কারণ এখন সবাই ম্যাচিউর, যার যখন প্রয়োজন আসবেন, যার যখন প্রয়োজন যাবেন, এতে আমার বলার কিছু নাই। কিন্তু আমি চাবো যে আপনারা যাতে ক্লাস করেন। আর 16 তারিখে যে পরীক্ষা আছে, আপনি রেকর্ডেড ক্লাস যদি 16 তারিখের পরে দেখেন, তাহলে এর আগের আহ, কতটুকু বেনিফিটেড হবেন সেটা হচ্ছে কথা। আর যদি মনে করেন যে না, আমার এটার চেয়ে বাকি পড়াটাও আমার বাকি আছে, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনি 16 তারিখের পরে ক্লাসে জয়েন করেন, তার তো কোনো সমস্যা নেই। ভাইয়া, 16 তারিখের আগে হচ্ছে কোন কোন চ্যাপ্টার গুলা পড়াবেন? এটা আমরা কালকে পরশু জানাই দিব। আমরা শুরু করব হচ্ছে নাম্বার সিস্টেম দিয়ে।
এখানে নাম্বার সিস্টেম, এই যে প্রথম যে পাঁচটা বললাম যে নাম্বার সিস্টেম, তারপরে এই কটা চ্যাপ্টারের যেগুলো কভার করে এগুলা বেসিকটা আমরা চেষ্টা করবো আর কি করার জন্য। আর অঙ্ক করার ক্ষেত্রে আপনাদের নামটা মুখস্থ আছে কিনা জানি না, 1 থেকে 25 পর্যন্ত নামটা আপনার মুখস্থ করতে হবে অঙ্ক দ্রুত করার জন্য। এটা যারা করেন নাই তারা করে ফেলবেন। অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে, সেটা আপনারা করে ফেলবেন। ত্রিকোণমিতি পরিমিতির যে সূত্র আছে সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলা কিন্তু আমার মুখস্থ করানোর মতো সময় থাকবে না তখন। আর অঙ্ক করার ক্ষেত্রে আমরা সূত্র মুখস্থ করে অঙ্ক করব সেই সময়টুকু আমাদের হাতে নাই। এটা সবার উদ্দেশ্যে বলা। সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন যাদের যাদের সূত্র মুখস্থ নাই। কিছু আছে হচ্ছে কনসেপ্ট বোঝা, কিছু আছে সূত্র মুখস্থ করা। যেমন a+b হোল স্কয়ারের সূত্র কি, এটা যদি মুখস্থ না পারেন তাহলে ধরেন এটা করাইতে গেলে তো ভাই এই 5 বছরের অঙ্ক শেষ হবে না, কারণ এটা শিখতে আপনার 10 বছর সময় লাগছিল ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। সেক্ষেত্রে এটা যদি এই 3 মাসে শেষ করা আমার পক্ষে সম্ভব হবে না আর কি। সেক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলা একটু নিজেরা নিজেরা একটু মুখস্থ করে নেবেন, তাহলে ক্লাস আগাইতে সুবিধা হবে। আর আরেকটা ব্যাপার, কারো কাছে যদি আগরওয়াল স্যারের বই থাকে বা ইন্ডিয়ান কোনো রাইটারের বই থাকে, আপনারা সলিউশন, ওদের যে সলিউশন দেওয়া থাকে বইয়ের পিছনে দেখবেন খুব শর্টকাট সলিউশন দেওয়া থাকে, সেটা যদি বুঝতে পারেন তাহলেও আপনার কিছুটা ব্রেন ডেভেলপমেন্ট হবে। এছাড়া আপনার যদি আমাদের বাংলাদেশি যে বইগুলোতে আছে লাইন টু লাইন করে দেওয়া আছে সেগুলো যদি দেখেন তাহলে আপনার মাথায় কোনো চিন্তাই করবেন না, দেখা যাবে ওটা দেখে দেখে করতেছেন, সেক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না। যাই হোক, আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো মতামত থাকলে দিতে পারেন। সবাই মনে হয় বুঝে গেছেন। এই ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার আসসালাম। লাস্ট একটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ, আপনারা যে লেকচার শিট গুলা যে সার্ভ করবেন সেটাতে অ্যাপ্রক্সিমেট কয়টা করে ম্যাথ থাকতে পারে? আহ, 20 থেকে 30টার বেশি থাকবে না। এটা তো কোনো সলিউশন থাকবে না, এগুলো আমাদের নিজেদের করতে হবে তাই তো? আমরা লাইভ ক্লাসে করে দিব সলিউশন। নিজেদের আচ্ছা করতে আচ্ছা, হবে মানে ঠিক। লাইভ ক্লাসে এসে নিজে করে নেবেন। মানে নিজে করে নিব মানে আপনি করে দিবেন না আমরা নিজেরা করে নিব কোনটা? আপনারা আগের দিন হয়তো শিট আপলোড দেওয়া হবে, সেটা ডাউনলোড করে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, করার চেষ্টা করবেন। আর আমি সব আচ্ছা পরের দিন আচ্ছা করে দিব। আমার আচ্ছা আচ্ছা, উদ্দেশ্য হলো ঠিক আছে। আপনাকে দিয়ে অঙ্ক করায় নেওয়া। আপনি যদি মনে করেন যে আচ্ছা আমি আচ্ছা, করে দিব আপনি দেখবেন, তাহলে তো ইউটিউবে হইলো অনেক না। ভিডিও আছে, এগুলো দেখলেই আচ্ছা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই আমার কোয়েশ্চেন ছিল। ওকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে কিছু দেখি একটু, তাহলে আমরা একটু আগাই। নাম্বার সিস্টেমটা আমরা আজকে একটু দেখবো। ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আছে নাম্বার সিস্টেমে। নাম্বার কি কি আছে সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। নাম্বার এবং ডিজিটের মধ্যে পার্থক্য আছে। ডিজিট বলতে বোঝায় হচ্ছে এই সিঙ্গেল এক একটা অক্ষর যেগুলি আছে সেগুলো হচ্ছে 1 2 3 4 5, এগুলো এক একটা ডিজিট। ডিজিট হচ্ছে মোট এখানে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এর বাইরে আমাদের কোনো ডিজিট নাই। এটা এখন কেউ প্রটেস্ট করতে পারেন যে বাইনারিতে ডিজিট 2টা, অক্টাল ডিজিট 8টা, হেক্সাডেসিমাল ডিজিট 16টা, ওইটা হচ্ছে অন্য অঙ্ক। আমরা এখন যেহেতু ডেসিমেলের অঙ্ক করতেছি, ডেসিমেলের ডিজিট হচ্ছে 10টা। এই 10টা ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই কয়টা হচ্ছে ডিজিট। আর এখানে আমরা একটু সিরিয়ালি পড়ে যাবো এই বইটা। এই বইটা হয়তো আপনার কাছে সবার আছে, আর এটার পিডিএফটা আমরা আজকে রাত্রে দিয়ে দিব আপনাদেরকে। সেক্ষেত্রে আপনারা সেখানেও দেখতে পারেন। আর এই বই থেকে যখন আমরা করাবো তখন বইয়ের সবগুলো অঙ্ক আমরা করব না, যেটা যেটা আমাদের কাছে প্রয়োজন মনে হবে, এই আমাদের মানে পরীক্ষা আসতে পারে মনে হবে সেগুলো আমরা করব। সারা দুনিয়ার অঙ্ক করে লাভ নাই, সারা দুনিয়ার অঙ্ক করলে আপনি লেজের উপরে পাকা যাবে, শেষ পর্যন্ত কিছুই শেষ হবে না। যাই হোক, এটা হচ্ছে ডিজিট। আর নাম্বার কোনটা বলে? নাম্বার বলে হচ্ছে ডিজিট দিয়ে যদি আপনি কোনো একটা অর্থবোধক সংখ্যা তৈরি করেন তখন সেটাকে নাম্বার বলে। যেমন 1 আছে 2 আছে 3 আছে, এটা দিয়ে আপনি 321 লিখলেন, 321 হইলো, অথবা 312 হইলো, এটা হচ্ছে একটা নাম্বার। তাহলে নাম্বার আর ডিজিটের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে নাম্বার একটা অর্থ ক্রিয়েট করে, ডিজিট কোনো অর্থ ক্রিয়েট করে না, ডিজিট একটা সিম্বল জাস্ট, আর কিছুই না। আর নাম্বার দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন, ডিজিট দিয়ে অঙ্ক করা যায় না। ডিজিট হচ্ছে একটা ইউনিট, একটা জিনিস। সেক্ষেত্রে গ্রুপ অফ ডিজিট হচ্ছে নাম্বার। এ নাম্বার ইজ ডোনেটেড বাই এ গ্রুপ অফ ডিজিটস কল্ড
নিউমারাল, এটা হচ্ছে নাম্বার। এগুলো জানা দরকার নাই, এগুলো হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আপনারা ছোটবেলা থেকেই পারেন। যেমন এটা এককের ঘর, দশক, শতক, সহস্র, হাজারের ঘর, এটা অযুত, লক্ষ, নিযুত, কোটির ঘর, এটা দশম কোটির ঘর, এগুলা সবাই জানেন, এগুলা একটু দেখে নেবেন কনসেপ্ট। তারপরে আসলে হচ্ছে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ মানে হচ্ছে পরীক্ষায় আসে মাঝে মধ্যে ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে দেখতে কেমন চেহারাটা, ফেস অর্থ হচ্ছে চেহারা, আমরা জানি সেটা দেখতে কেমন, সেটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু। প্লেস ভ্যালু হচ্ছে সে কোন জায়গায় আছে। যেমন আমরা যদি মনে করি প্রধান উপদেষ্টার জায়গায় কে আছে, প্রধান উপদেষ্টার জায়গায় আমাদের আছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা হচ্ছে তার চেহারা, হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর প্লেস ভ্যালুটা কি? প্লেস ভ্যালু হচ্ছে সে হচ্ছে প্রধান উপদেষ্টা, অর্থাৎ তার পজিশনটা কোন জায়গায়, পজিশনটা হচ্ছে প্রধান উপদেষ্টা। যেমন আপনি যদি ব্যাংকে জয়েন করেন, আপনার নাম যদি হয় আসিফ, তাহলে আসিফ নাম হবে হচ্ছে আপনার ফেস ভ্যালু, আর প্লেস ভ্যালু হবে হচ্ছে আপনার সিনিয়র অফিসার, সিনিয়র অফিসারটা হবে হচ্ছে আপনার পদবি বা পোস্ট, সেজন্য এই হচ্ছে ফেস ভ্যালু, প্লেস ভ্যালু। তো এখানে দেখেন দেওয়া আছে যে ইন্ডিয়ান নিউমারাল 6872, এটা বলা আছে। ফেস ভ্যালু অফ টু, টু এর ফেস ভ্যালু কত? টু এর ফেস ভ্যালু হচ্ছে টু। প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু হচ্ছে আপনার টু। এখন এই ফেস ভ্যালু প্লেস ভ্যালু সমান হলো কিভাবে? কারণ সে এককের ঘরে আছে এবং ফেস ভ্যালু প্লেস ভ্যালু তার একই। এককের ঘরে যে নাম্বারগুলো থাকবে ফেস ভ্যালু প্লেস ভ্যালু একই। তাহলে সাতের ফেস ভ্যালু কত? সাতের ফেস ভ্যালু সাত। আটের ফেস ভ্যালু কত? আটের ফেস ভ্যালু আট। ছয়ের ফেস ভ্যালু কত? ছয়ের ফেস ভ্যালু ছয়। অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের ফেস ভ্যালু এখানে ওই নাম্বার, ওই ডিজিট নিজে। এবার আসেন হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। প্লেস ভ্যালুর ক্ষেত্রে ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 70984। এইটা কিভাবে হয়? এইটা হয় হচ্ছে 480, 900, তারপরে হচ্ছে 0000, তারপরে হচ্ছে 70000, এই সবগুলা যোগ করলে, এখান থেকে সবগুলা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 70,984। তো এখানে আমাদের প্লেস ভ্যালু হিসাব করব। প্লেস ভ্যালু ফোরের ক্ষেত্রে প্লেস ভ্যালু হচ্ছে এই ফোর নিজে, এই এইটের ক্ষেত্রে প্লেস ভ্যালু হচ্ছে আমাদের 80, নাইনের ক্ষেত্রে প্লেস ভ্যালু হচ্ছে 900, আর এই সেভেনের প্লেস ভ্যালু জিজ্ঞাসা করে, সেভেনের প্লেস ভ্যালু হচ্ছে 70,000। এটা হচ্ছে প্লেস ভ্যালু। এবার যদি এখানে যদি দেখতেন, সিক্সের প্লেস ভ্যালু আসতে হচ্ছে 6000, এইটার প্লেস ভ্যালু আসতে হচ্ছে 8000, সরি 800, সেভেনের প্লেস ভ্যালু আসতে হচ্ছে, সেভেনের প্লেস ভ্যালু আসতো 70, টু এর প্লেস ভ্যালু আসতে হচ্ছে টু। এই সবগুলা যোগ করলে আসতে হচ্ছে 6872। এই হচ্ছে আমাদের ফেস ভ্যালু প্লেস ভ্যালু। এটি এমসিকিউতে আসে মাঝে মধ্যে, যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা হয়তো জানেন। এমসিকিউতে এই ফেস ভ্যালু প্লেস ভ্যালু হুটহাট করে আসে মাঝে মধ্যে, বিআইবিএম পরীক্ষা করলে বা আইবিএ পরীক্ষা প্রশ্ন করলে। আর ফ্যাকাল্টি নিয়ে চিন্তা করবেন না, অঙ্কর কনসেপ্ট বুঝেন, সব ফ্যাকাল্টির অঙ্ক একই লাগবে তখন আপনার কাছে। আমরা হচ্ছে ফ্যাকাল্টিটা ভাগ করছি হচ্ছে মার্কেট পাওয়ার জন্য, যে অনেক বই আছে ফ্যাকাল্টি বেসড, আইবিএ পরীক্ষা প্রশ্নগুলো এরকম করে, বিআইবিএম গুলো এরকম করে। আইবিএ তো এখন দেখেন তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন করে। তাই বলে কি তারা ওই কঠিন অঙ্ক এখানে দেয়? দেয় না। কঠিন অঙ্কের জন্য হচ্ছে আপনার তারা এমবিএ পরীক্ষা নেয় হচ্ছে সবচেয়ে কঠিন অঙ্ক দিয়া, তারপরে হচ্ছে 9 গ্রেডের যে প্রশ্নগুলো করে সেগুলো একটু কঠিন প্রশ্ন করে। আর যারা আইবিএ বেসড পরীক্ষা দিবেন তারা চেষ্টা করবেন যে আইবিএ বিবিএ যেই প্রশ্ন সলিউশনগুলো আছে বাজারে কিনতে পাওয়া যায়, সাইফোর্সের বই আছে দেখবেন যে আইবিএ বিবিএ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক, সেই কোয়েশ্চেন ব্যাংক নিয়ে করেন, ওইখান থেকে আপনি চার পাঁচটা কমন পাবেন প্রশ্ন। আমি দেখছি এর আগেও কমন আসে ওইখান থেকে প্রশ্ন। এবার আসেন ভেরিয়াস টাইপস অফ নাম্বার। নাম্বারের বিভিন্ন রকমের আছে, তার মধ্যে একটা আছে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় হচ্ছে, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ন্যাচারাল নাম্বার হচ্ছে, সরি এটা দেখা যাচ্ছে না, এই এই 1 2 3 4 এইভাবে করতে করতে যে নাম্বারগুলো আছে সবগুলাই হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটাকে প্রকাশ করে হচ্ছে এন দিয়া। তারপরে আছে হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের পার্থক্য হচ্ছে, এই ন্যাচারাল নাম্বারের সাথে যদি আপনারা জিরো অ্যাড করেন, অর্থাৎ 0 1 2 3 4, বাকি যে নাম্বারগুলো আছে এই সবগুলো হচ্ছে হোল নাম্বার। আমাদের সেটের যে অঙ্কগুলো আছে এগুলোতে দেখবেন এক্স ইজ এলিমেন্ট অফ এন লেখা থাকে। এক্স ইজ এলিমেন্ট অফ এন মানে হচ্ছে এক্স ন্যাচারাল নাম্বারের সদস্য, অর্থাৎ এক্স এর ভ্যালু সবসময় 1 2 3 4 5 6 এমন হবে, জিরো কখনো এক্স এর ভ্যালু হবে না। অথবা -1 যদি আসে তাহলে সেটা এটার ভিতরে পড়বে না। এগুলো হচ্ছে মনে রাখার বিষয়। তারপর আসেন হচ্ছে ইন্টিজার।
ইন্টিজার হচ্ছে অল কাউন্টিং নাম্বার, জিরো নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার মিলাই হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এইটাকে প্রকাশ করে হচ্ছে জেড দ্বারা। সেটের অঙ্ক দেখবেন এক্স ইজ এলিমেন্ট অফ জেড যদি আসে তখন আপনার নেগেটিভ পজিটিভ সবগুলা মানই নেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইন্টিজার যখন আসবে তখন নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার সব মিলাই হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে, ভগ্নাংশ হইলে হবে না। এখানে দেখেন লেখা আছে সেট অফ পজিটিভ ইন্টিজার, সেট অফ নেগেটিভ ইন্টিজার, সেট অফ অল নন নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, পজিটিভ ইন্টিজার আর নন নেগেটিভের মধ্যে পার্থক্য কি এটা একটু মাথায় রাখবেন। পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক মান। আপনারা 19 যখন অঙ্ক করছিলেন দেখবেন যে এক্স প্লাস নাইন মডুলাস 7 এরকম দেওয়া ছিল, তখন করতে হইতো যে এক্স প্লাস নাইন ঋণাত্মক হলে আর অঋণাত্মক হলে এটা বলা হইতো যে এক্স প্লাস ওয়ান ঋণাত্মক হলে যেটা হবে, তারপরে হচ্ছে আরেকটা লাইন ঠিক থাকতো হচ্ছে অঋণাত্মক হলে। এই দুইটার মানেটা কি? ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ মান, অর্থাৎ -1 -2 -3 এগুলা। অঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক নয় এমন মান। ঋণাত্মক নয় আর পজিটিভ ধনাত্মক এক জিনিস না। কেন এক জিনিস না? ধনাত্মক মানে হচ্ছে 1 2 3 4 এগুলা, আর অঋণাত্মক মানে হচ্ছে জিরো সহ। জিরো কোনো ধনাত্মক ঋণাত্মক নাই, সেই ক্ষেত্রে জিরো সহ যে মানগুলো আসবে এগুলো হবে হচ্ছে অঋণাত্মক। তাহলে ধনাত্মক এবং অঋণাত্মকের মধ্যে একটা পার্থক্য, একটা কনসেপ্ট পাইলাম যে ধনাত্মক আর অঋণাত্মক মিলাইয়া হচ্ছে সব নাম্বার, দুনিয়ার যা নাম্বার আছে সব নাম্বার হচ্ছে ধনাত্মক আর অঋণাত্মকের মধ্যে অবস্থিত। তো সেই জন্য এখানে নন নেগেটিভ নাম্বার ইউজ করে। নন নেগেটিভ নাম্বারের মধ্যে দেখেন একটা জিরো দেওয়া আছে, পজিটিভ নাম্বারের মধ্যে জিরো নাই, নন নেগেটিভ নাম্বারের মধ্যে জিরো আছে, অর্থাৎ নেগেটিভ নয় এরকম নাম্বার। তারপরে আসি হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার বলতে বোঝায় হচ্ছে জোড় সংখ্যা। এটা সবাই জানেন, ইভেন নাম্বার হচ্ছে 0 1 2 3 4, সরি 0 2 4 6 8 এগুলা। তারপরে অড নাম্বার হচ্ছে বেজোড় সংখ্যা, এটা সবাই জানেন। তারপরে আসা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে এমন নাম্বার যেগুলোরে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেই নাম্বার ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 31 একটা প্রাইম নাম্বার, 31কে ভাগ করতে পারবেন 31 দিয়া, আর ভাগ করতে পারবেন হচ্ছে এক দিয়া, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না। সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। যারা চাকরির পরীক্ষা দেন রেগুলার তারা জানেন যে প্রাইম নাম্বার থেকে একটা এমসিকিউ আসে সব সময়। একটা এমসিকিউ আসে দেখবেন যে বলবে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর প্রাইম নাম্বার, সংখ্যার পর্যন্ত প্রাইম নাম্বার কত, অথবা 21 থেকে 40 পর্যন্ত সংখ্যার মধ্যে প্রাইম নাম্বার কত। এই প্রাইম নাম্বারগুলো আপনার মুখস্থ রাখতে হবে যাতে এমসিকিউ গুলো আপনি কভার করতে পারেন। আর একটা কথা বলি, যে যেই কারণে এখানে ভর্তি হন না কেন, এটা আপনার বিসিএস টার্গেট হোক, প্রিলি টার্গেট হোক, রিটেন টার্গেট হোক, প্রথম শ্রেণী চাকরি হোক, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী চাকরি হোক না কেন, আপনি চেষ্টা করবেন শুক্রবারে যে প্রশ্ন সলিউশনগুলো আমরা দেই অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে, ইউটিউব চ্যানেলে পাওয়া যায় যে এই সপ্তাহে পরীক্ষার প্রশ্ন হচ্ছে এইটা, আপনি চেষ্টা করবেন সবগুলোর প্রশ্ন সলিউশন করার জন্য। এটার একটা বড় লাভ কি? আপনার মনে হইতে পারে যে এটা তো এই 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরের পরীক্ষা। মাঝে মধ্যে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরের প্রশ্ন অনেক কঠিন হয়, যেটা হয়তো নবম গ্রেডের প্রশ্নের সমান বা তার চেয়েও কঠিন হয় মাঝে মধ্যে। তো আপনি যখন অঙ্কগুলো র্যান্ডমলি করতে থাকবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে যে এই অঙ্কটা পারি। আর আপনি যদি 1 বছর এটা করেন, এখন বলতে পারেন 3 মাসের কোর্স, 1 বছরের কথা কেন বলেন? 1 বছর বললাম হচ্ছে আপনার 3 মাসে চাকরি হয়ে যাবে, সেটা কিন্তু না। এর আগে হইতে পারে, এরপরে হইতে পারে, আর সারা জীবন চাকরি নাও হইতে পারে, সব কিছু হইতে পারে আপনার লাইফে। সেই জন্য আমি বলবো যে এরপরে যে আপনি করবেন, সেই জন্য আপনার লাইফের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতি শুক্রবারে যে কোনো প্রশ্ন যেটা হয়েছে পরীক্ষা আপনি চেষ্টা করবেন নিজে সেটা সলিউশন করার জন্য। তারপরে সলিউশন দেখে আপনি সেটা করে ফেলবেন। তাহলে হবে কি, যে আপনি কন্টিনিউয়াস যদি 3 মাস বা 4 মাস করেন দেখবেন কি প্রশ্ন রিপিট হয়। একই প্রশ্ন এই চাকরি পরীক্ষায় আসছে, ওইটা আরেক জায়গায় আসছে। একই অঙ্ক বাংলায় আসে এক জায়গায়, ইংলিশে আসে এক জায়গায়। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। সেই জন্য আমি বলবো যে যারা মনে করেন যে এই চাকরি পরীক্ষা তো আমি দিব না, যেমন ধরেন আপনি আসলো মধুমতি ব্যাংক, আপনি চিন্তা করলেন যে আমি তো সরকারি ব্যাংকে পরীক্ষা দিই, প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দিব না, এই প্রশ্ন কঠিন হয়েছে। কঠিন সোজা কিছু না, আপনি চেষ্টা করবেন যে এই সবগুলোর প্রশ্ন সলিউশন নিজে করার জন্য। সলিউশন করলে একবার এক প্রশ্ন সলিউশন করলে পরবর্তীতে আপনার দেখা যাবে আপনার পরীক্ষার প্রশ্ন যে কোনো সময় ওই প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্স। এই বয়সে এসে ইম্পর্টেন্স বুঝে দেওয়ার কিছু নাই, আমি বললাম, আশা করি বুঝতে পারছেন। তারপর এসে হচ্ছে কম্পোজিট নাম্বার। আচ্ছা, প্রাইম নাম্বারের ক্ষেত্রে মুখস্থ করতে হবে কি? প্রাইম নাম্বারের ক্ষেত্রে মুখস্থ করতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কত, 1 থেকে 200 পর্যন্ত প্রাইম নাম্বার কত আছে, কতগুলো আছে। এবং এই প্রাইম নাম্বারগুলো আপনি দেখলে যাতে চিনেন, যেমন 1 2 3 5 7, এটা হচ্ছে 10 পর্যন্ত, তারপরে এটা হচ্ছে 20 পর্যন্ত,
তারপরে এটা হচ্ছে 30 পর্যন্ত, এটা হচ্ছে 40 পর্যন্ত, এটা 50 পর্যন্ত, এটা 60 পর্যন্ত, এটা 70 পর্যন্ত, এটা 80 পর্যন্ত, এটা 90 পর্যন্ত। এখন দেখেন অনেক বইতে আছে যে 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে টেলিফোন নাম্বারের মতো নাম্বার মুখস্থ করা যেভাবে পারেন প্রাইম নাম্বারটা মুখস্থ রাখবেন। প্রাইম নাম্বার থেকে একটা প্রশ্ন পরীক্ষায় সবসময় আসে, যে এমন প্রশ্ন আসে কোনটা প্রাইম নাম্বার কোনটা প্রাইম নাম্বার না সেটা বাড়ি করো। মাঝে মধ্যে আসে ওই যে বললাম যে 10 থেকে 40-এর মধ্যে প্রাইম নাম্বার কত। আবার এমনও প্রশ্ন আছে যে 1 থেকে 20 পর্যন্ত প্রাইম নাম্বার যা আছে তার গড় বের করো। সবগুলো একই অঙ্ক, আপনার খালি প্রাইম নাম্বারটা চিনতে হবে। চিনার পরে আপনি গড় বাড়ি করতে পারবেন ইজিলি। আপনাকে যদি বলে যোগফল বাড়ি করো সেটা বাড়ি করতে পারেন। আপনারা যদি বলে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আপনি বাড়ি করতে পারবেন। এগুলো আপনি পারবেন, কিন্তু আপনার প্রাইম নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে। অন্তত 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার যেই কটা আছে সবগুলাই মুখস্থ করাটা সোজা, আশা করি মুখস্থ আছে। তারপরে আসি কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার বলতে বোঝায় যে হুইচ আর নট প্রাইম নাম্বার কল্ড কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার ছাড়া বাকি যা আছে দুনিয়াতে সব কম্পোজিট নাম্বার, এবং তার একাধিক ফ্যাক্টর থাকবে। একাধিক ফ্যাক্টর মানে হচ্ছে আমরা বলছিলাম যে 31 একটা প্রাইম নাম্বার, কারণ হচ্ছে এটাকে 31 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। প্রাইম নাম্বার ছাড়া বাকি যা নাম্বার আছে সব কম্পোজিট নাম্বার, এটা মাথায় রাখবেন। প্রাইম নাম্বারের ক্ষেত্রে আরেকটা জিনিস, জোড় প্রাইম নাম্বার একটাই দুনিয়াতে, সেটা হচ্ছে 2, আর সর্বনিম্ন প্রাইম নাম্বার হচ্ছে 2। জোড় প্রাইম নাম্বার এটা হচ্ছে ইভেন প্রাইম নাম্বার, দুনিয়াতে ইভেন প্রাইম নাম্বার একটাই, সেটা হচ্ছে 2। তারপরে এসে হচ্ছে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার পরীক্ষায় হয়তো কখনো আসে নাই। পারফেক্ট নাম্বার হচ্ছে এইটার যেটা, যে নাম্বারটা আপনি ধরবেন, ধরেন 6 একটা পারফেক্ট নাম্বার। 6 পারফেক্ট নাম্বার কেন বলতেছি, 6 এর যে গুণিতকগুলো আছে সেটা হচ্ছে 6 2 3, অর্থাৎ 6কে কি কি দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। এই 1 2 আর 3 যোগ করলে 6 হয়। এমন পারফেক্ট নাম্বার আছে হচ্ছে 28। 28কে কি করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। তারপরে আপনি চাইলে এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবেন, 4 দ্বারা ভাগ করতে পারবেন, 7 দ্বারা ভাগ করতে পারবেন, 14 দ্বারা ভাগ করতে পারবেন, এবং 28 দ্বারা ভাগ করতে, সরি 14 দ্বারা ভাগ করতে পারবেন। এই কয়টা নাম্বার যদি যোগ করেন, অর্থাৎ 28 বাদে হিসাব করতে হবে। এখানে যেমন 6 বাদে হিসাব করা হয়েছে, 6 দিয়েও কিন্তু এটা ভাগ করা যায়। ওই সংখ্যা বাদে যেই সংখ্যাগুলো দিয়ে তাকে ভাগ করা যায়, এই সংখ্যাগুলো যোগ করলে 28-এর সমান হবে। তাহলে আমরা পারফেক্ট নাম্বারটা শিখলাম। পারফেক্ট নাম্বারটা হয়তো অনেকের কাছে নতুন, আর কেউ কেউ আছে আগে থেকেই জানেন। এটা হচ্ছে পারফেক্ট নাম্বারের সংজ্ঞা, যে ওই নাম্বার ছাড়া বাকি যে নাম্বারগুলো দিয়ে ভাগ করা যায় সেই নাম্বারগুলো যদি যোগ করি তাহলে এটা আমাদের ওই নাম্বারের যোগফলের সমান হবে। সামনের ক্লাস থেকে সবাই চেষ্টা করবেন খাতা নিয়ে বসার জন্য, যা যা বলি একটু লিখে ফেলবেন। কারণ এই ডিজিটাল যুগে যে সমস্যাটা হয় যে এটা ওই বায়বীয় অবস্থায় থেকে যাবে, আপনার খাতার কখনো আসবে না। সেই বায়বীয় অবস্থা থেকে এটাকে একটা হার্ড অবস্থায় নিতে গেলে আপনাকে খাতায় লিখতে হবে। তারপরে আসা হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার হচ্ছে দুইটা নাম্বার নিব যেটার হচ্ছে গসাগু হচ্ছে 1, অর্থাৎ কমন ফ্যাক্টর নাই। যেমন 8 এবং 9, এটা যদি আপনি করেন 8 এবং 9, এটা হচ্ছে কো প্রাইম নাম্বার, অর্থাৎ দুইটার ভিতরে কোনো কমন ফ্যাক্টর নাই। যেমন 3 এবং 5, এটাও কো প্রাইম নাম্বার হিসেবে ধরতে পারেন। যেমন 8 এবং 5, এটাও কো প্রাইম নাম্বার হিসেবে ধরতে পারেন, কারণ এই দুইটার ভিত্তিতে কিছু কমন নেওয়া যায় না, এক ছাড়া কিছুই কমন নেওয়া যায় না। সেই জন্য এগুলো হচ্ছে কো প্রাইম নাম্বার। আবার ধরেন 6 আর ধরেন 8 করলেন, এটা কো প্রাইম নাম্বার হবে না, কারণ এইটারে দুইটারে 2 দ্বারা ভাগ করা যায়। সেই জন্য এটা কো প্রাইম নাম্বার হবে না। তারপরে আসে হচ্ছে টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার হচ্ছে যেই দুইটা প্রাইম নাম্বারের মধ্যে যদি ডিফারেন্স 2 হয়, এরকম টুইন প্রাইম নাম্বার আছে হচ্ছে 3টা মাত্র। একটা হচ্ছে 3 5, মানে 3 জোড়া আর কি। একটা হচ্ছে 5 7, একটা হচ্ছে 11 13, এগুলো হচ্ছে আমাদের আহ, কি বলে টুইন প্রাইম নাম্বার। তাহলে দেখেন এই টুইন প্রাইম নাম্বার আসতে পারে, ক্রু প্রাইম নাম্বার আসতে পারে, পারফেক্ট নাম্বার আসতে পারে, প্রাইম নাম্বার আসতে পারে। কম্পোজিট নাম্বার তো পরীক্ষায় খুব একটা আসে না, কারণ প্রাইম নাম্বার ছাড়া বাকি সবই কম্পোজিট নাম্বার। এখন আপনার পরীক্ষায় ধরেন টুইন প্রাইম নাম্বার আসলো, হুইচ ওয়ান ইজ টুইন প্রাইম নাম্বার, এরকম দিয়ে দিল, আপনার মাথা তো গরম হয়ে যাবে, কারণ আপনি এটা জীবনে কোনোদিন শুনেন নাই। তো জিনিসটা কিন্তু ইজি। মানে টুইন প্রাইম নাম্বার হচ্ছে তাদের মধ্যে যদি ডিফারেন্স 2 হয় তাহলে টুইন প্রাইম নাম্বার। এখন অপশনের ক্ষেত্রে আপনারা যখন দিবে তখন আপনি আকাশ থেকে বলবেন যে এই শব্দ যদি আপনি কোনোদিন না শুনে থাকেন তাহলে আপনি কেমনে পরীক্ষা দিবেন। সেই জন্য এগুলো একটু রিভিশন দিয়ে যাবেন। তারপরে আসে হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হচ্ছে যে আমাদেরকে বাংলায় বলে, এটারে বলে হচ্ছে মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার হচ্ছে যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, এবং এটাকে আবার ভাঙ্গা ওই দশমিকেও প্রকাশ করা যায়।
দশমিকে যদি আপনি কনভার্ট করেন সেটাকে আবার ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেগুলা আপনার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এগুলো হচ্ছে রেশনাল নাম্বার। আর ইরেশনাল নাম্বার আছে তার বিপরীত, সেটা হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু দশমিকের প্রকাশ করা যায়। যেমন ধরেন পায়ের মান, এটা আনলিমিটেড একটা মান আছে, √3, √2, √5, √7। এই কনসেপ্টটা কেমন, এটা হচ্ছে এটার ভিতরে যদি কোনো প্রাইম নাম্বার দেন তাইলে এটা একটা ইরেশনাল নাম্বার হয়ে যায়। অর্থাৎ কি বলে এটাকে, অমূলদ সংখ্যা হয়ে যায়। ছোটবেলায় পড়ছেন, ছোটবেলায় মানে হচ্ছে 99% √2, √3, √5, √7 একটা অমূলদ সংখ্যা। প্রমাণ করো অমূলদ সংখ্যা মানে হচ্ছে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেই জন্য সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার প্রশ্নগুলা বিসিএসে আসে, আর এমনি ব্যাংকের পরীক্ষায় খুব একটা আসে না এই রেশনাল ইরেশনালের ব্যাপারগুলা। কিন্তু জেনে রাখা ভালো, জেনে রাখবেন, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, কারণ একটা দিয়ে আর একটা পড়াবো যখন, তখন আপনার এগুলা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে আসে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, অল নাম্বারস আর হোল নাম্বার, সব নাম্বারই হচ্ছে হোল নাম্বার, এটা একটা ফ্যাক্ট। তারপরে ফ্যাক্টের মধ্যে আছে হচ্ছে জিরো ইজ এ হোল নাম্বার হুইচ ইজ নট এ ন্যাচারাল নাম্বার, জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার না। জিরো একটা হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার না, কারণ ন্যাচারাল নাম্বার কই থেকে শুরু হয়, আমরা দেখছি 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, জিরো বাদে। জিরো যখন অ্যাড করি তখন সেই টোটালটাই হোল নাম্বার হয়ে যায়। অল হোল নাম্বারস আর নট ন্যাচারাল নাম্বার, এটা বলার কারণটা হইলো হোল নাম্বারের ভিতরে জিরো আছে কিন্তু ন্যাচারাল নাম্বারের ভিতরে জিরো নাই, সেই জন্য বলছে সব হোল নাম্বারই ন্যাচারাল নাম্বার না, কারণ জিরো একটা হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার না। তারপরে আসেন হচ্ছে বলা আছে এখানে যোগ বিয়োগ দেখানো আছে, এগুলো আপনারা সবাই জানেন এবং পারেন, এগুলা কাজে লাগে হচ্ছে আইবিএ এর পরীক্ষার ক্ষেত্রে। যারা আইবিএ টার্গেট করতেছেন বা আইবিএ পরীক্ষা দিবেন তাদের জন্য এটা মুখস্থ রাখাটা জরুরি এবং মাথায় রাখা জরুরি। মুখস্থ হচ্ছে মাথায় রাখবেন কিভাবে হয়। জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা হয়, বেজোড় সংখ্যা যোগ করলে আপনার বেজোড় সংখ্যা হয়। এগুলো যদি মাথায় না থাকে কোনো সমস্যা নাই, আপনি জোড় সংখ্যা নেবেন দুইটা, ধরেন 2 + 4 = 6, এটা তো পারবেন। এটা পারলে দেখবেন যে এটা ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বার, তাহলে এটা কি হয়েছে, ইভেন নাম্বার হয়েছে, ওইভাবে করে নেবেন। অড নাম্বার, বেজোড় সংখ্যা, ধরেন 3 আর 5 যোগ করলে হয় হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে অড নাম্বার, অড নাম্বার যোগ করলে আসে হচ্ছে ইভেন নাম্বার, এটা হচ্ছে এইটা। ইভেন নাম্বার অড নাম্বার যোগ করলে, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে আপনি চেষ্টা করবেন এটা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলার জন্য, তাইলে হবে কি ইজি হবে, আপনার এতগুলা মুখস্থ করতে হবে না, আপনি শুধুমাত্র সংখ্যাগুলা মাথায় রাখবেন তাইলে আপনার হবে। তারপরে ফ্যাক্টের মধ্যে আছে হচ্ছে 4 নম্বরটা দেখেন, দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ 2, সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার ইজ 2, শুধুমাত্র ইভেন জোড় প্রাইম নাম্বার হচ্ছে 2। দ্য ফার্স্ট অড প্রাইম নাম্বার হচ্ছে 3, প্রথম বেজোড় প্রাইম নাম্বার হচ্ছে 3। এছাড়া বাকি 2 ছাড়া বাকি যা প্রাইম নাম্বার আছে সবগুলাই হচ্ছে বেজোড়। 1 ইজ এ ইউনিক নাম্বার নাইদার প্রাইম নর কম্পোজিট, এটা প্রাইম নাম্বারও না কম্পোজিট নাম্বারও না, এটাকে বলা হচ্ছে ইউনিক নাম্বার। দ্য লিস্ট কম্পোজিট নাম্বার ইজ 4, সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার হচ্ছে 4। দ্য লিস্ট অড কম্পোজিট নাম্বার ইজ 9, অর্থাৎ সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট বেজোড় আহ, কি বলে এটাকে কম্পোজিট নাম্বার হচ্ছে 9। তো টেস্ট অফ এ নাম্বার টু বি প্রাইম, প্রাইম নাম্বার কিভাবে টেস্ট করে, এটা করার দরকার নাই, কারণ হচ্ছে এখনো পর্যন্ত এমন তেমন কোনো অঙ্ক পরীক্ষায় আসে না যে বিশাল এক সংখ্যা দিয়ে বলে এটা প্রাইম না নন প্রাইম। যদি এটা দিয়ে থাকে তাইলে আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, তাও আমি শিখিয়ে দিব, সমস্যা নাই। সেটা হচ্ছে ধরেন আপনারে বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং আর এ প্রাইম নাম্বার, নিচের কোনটা প্রাইম নাম্বার, এটা বললো। প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না সেটা বোঝার সিস্টেম হচ্ছে, ধরেন 137, এটি ধরেন 137, 137-এর পরের বর্গটা কোনটা সেটা দেখেন, 144 হচ্ছে একটা বর্গ সংখ্যা, কিসের বর্গ, 12-র বর্গ। এখন 12-র যে ফ্যাক্টরগুলো আছে বা 12-র নিচে প্রাইম নাম্বার কি কি আছে, 2, 3, 5, 7, 11, এই কটা আছে। এখন এগুলা দিয়া এটারে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে। আহ, যদি এর যে কোনো একটা দ্বারা ভাগ করে তাইলে এটা আর প্রাইম নাম্বার না, যদি ভাগ না করতে পারে তাহলে প্রাইম নাম্বার। যেমন 137কে আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন না, 3 দ্বারা পারবেন না, 5 দ্বারা পারবেন না, 7 দ্বারা পারবেন না, 11 দ্বারা পারবেন না, তাহলে এটা প্রাইম নাম্বার। এখন প্রশ্ন হইতে পারে যে তাইলে এত কিছু করার দরকার কি, এত কিছু করার দরকার হচ্ছে যে আমরা জানি প্রাইম নাম্বারের সংখ্যাটাই হচ্ছে এমন যে তারে ওই সংখ্যা এবং এক ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে দুনিয়ার কোনো সংখ্যা দ্বারাই এটা ভাগ করা যাবে না। সেই জন্য আমরা প্রাইম নাম্বারগুলো নিয়ে নেই ওইটার কনসেপ্ট অনুযায়ী।
যেমন যদি আপনি এই 437 টেস্ট করেন, 437 টেস্ট করলে আপনার 21-এর স্কোয়ারের কাছাকাছি হয়, 21-এর নিচে যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে আপনার টেস্ট করতে হবে। যেমন এখানে দেখেন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই কটা দিয়া। এগুলো খুবই ঝামেলাপূর্ণ জিনিস, যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর দেয় না। কনসেপ্টটা জানা রাখলেন, যদি কখনো বিপদে পড়েন তাহলে ধরেন আপনি অঙ্কটা করলেন। এছাড়া এই অঙ্ক আমি আসতে দেখি নাই, এত বড় বড় ইয়া। আর যেগুলো আসে 2-3টা অঙ্কই আসে, সেগুলো মুখস্থ করে নিলেও চলে, অথবা দেখলেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন যেটা প্রাইম কি প্রাইম না। সেই জন্য আমরা ডিভাইসেবল রুল আছে, ডিভাইসেবল রুল দিয়েও আমরা করতে পারি, দেখতে পারি। তারপর আছে ইম্পর্টেন্ট ফর্মুলা। ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে যে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা বলছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের, তারপরে এ প্লাস বি হোল কিউব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে এই অঙ্কটা আপনার প্রায় পরীক্ষাতেই আসে, রিটেন পরীক্ষার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, এইটা। তারপরে আপনার কিউবের সূত্র দরকার পড়ে, এটা দরকার পড়ে সবচেয়ে বেশি। তারপরে আপনার এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র দরকার পড়ে। এই সূত্রগুলো এখানে দরকার পড়ে, সূত্রগুলা আপনাদের বইতে আছে, সেগুলা মুখস্থ করে নেবেন। আপনার মুখস্থ করতে হবে কি কি, 1 থেকে 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে। আপনার 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করতে হবে। আপনার মুখস্থ করতে হবে হচ্ছে সূত্র। সূত্র কি কি সূত্র? একটা হচ্ছে বীজগণিতের সূত্র, পরিমিতির সূত্র, ত্রিকোণমিতির সূত্র। এই কয়টা সূত্র যদি মুখস্থ না করতে পারেন আপনি পিছিয়ে থাকবেন অঙ্কের ক্ষেত্রে। সূত্র ছাড়াও অঙ্ক হয়, কিন্তু আপনার সব সময় হয় না। সেই জন্য আপনি চেষ্টা করবেন সূত্রগুলা মুখস্থ করে ফেলার জন্য। আর আমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে রবিবারে আবার। আমাদের আজকে কিন্তু শিডিউল ক্লাস না, আজকে আমরা আলোচনা করলাম, কথাবার্তা বললাম, তাও আমি কিছু পড়াই দিলাম। এগুলো আপনি একটু পড়বেন বাসায়। আপনার কাছে যদি আগরওয়ালের বই থাকে পড়বেন, না হইলে আমি এটার পিডিএফটা আপলোড করে দিব বা আপনাদেরকে দিয়ে দিব। আর জুমে আপলোড করা হয়েছিল, জুমে পাইছেন কিনা জানি না, জুমের লিঙ্কে গেলে পাওয়া যায় কিনা সেটা ধারণা নাই। পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে রাত্রের মধ্যে এটা সাপ্লাই দেওয়ার জন্য যে কোনোভাবে। আপনারা এটা একটু দেখে নেবেন। আর আগরওয়াল স্যারের বই থাকলে তো পাবেননি। আর আগরওয়াল স্যারের বইয়ের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এক এক এডিশনে কিন্তু অঙ্কের নাম্বার, পেজ নাম্বার এগুলো কিছুই মিলে না, মানে অঙ্ক চেঞ্জ হয়ে যায়, কারণ ওনারা পুরো বইটাই মোটামুটি আপডেট করেন। আমাদের দেশের একটা যেটা করে, যে সর্বশেষ পরীক্ষার প্রশ্নটা পিছন দিয়ে অ্যাড করে দিল, বা 2-4টার প্রশ্ন যেটা আসলো সেটা পিছনে অ্যাড করে দিল। কিন্তু ওরা যেটা করে যে আমূল পরিবর্তন, যে ওরা আরো 5 বছর আগের প্রশ্ন বাদ দিয়ে দিল। যে আমাদের বাজারে দেখবেন অনেক বই আছে যে 2001 সাল, 3 সাল, 4 সালের প্রশ্ন আছে, কিন্তু ওদের যে লেটেস্ট বই আছে সেগুলোতে দেখবেন যে 2020 সালের আগের প্রশ্ন খুব একটা রাখা নাই ওরা, কারণ ওরা চেষ্টা করছে 20-এর পর থেকে 25 সাল পর্যন্ত, 5 বছর হয়ে গেছে, এই 5 বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো বেশি বেশি দেওয়ার জন্য। সেজন্য আমাদের দেশের বই বিক্রেতারা সবসময় বলতে পারে যে আমার বই থেকে কমন পড়ছে। কমন তো পড়বেই, কারণ আপনি দুনিয়াতে যা অঙ্ক আছেন সব দিয়ে দিয়েছেন, তো এর বাইরে তো অঙ্ক নাই। তাহলে তো কমন না পড়ে তো উপায় নাই। এটা আপনিও যদি বই লেখেন ওইটাই লিখতেন এবং ওইটাই বলতেন যে আমার বই থেকে সব কমন পড়ছে। কমন পালানোটা হচ্ছে বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হচ্ছে অঙ্কটা পারা। আর একটা বইয়ে যে পরিমাণ অঙ্ক থাকে আপনি সেই পরিমাণ অঙ্ক কইরা শেষ করতে পারবেন না। আমার যেটা বিশ্বাস আর কি, আগরওয়াল স্যারের বই যদি করেন, আপনার ধরেন এটা করতে আপনার 1 বছর লাগবে পুরোপুরি করলে। অনেকে বলবে এটা 1 মাসে শেষ করছে, 2 মাসে শেষ করছে, তাহলে বলতে হবে আপনি পুরোপুরি করেন নাই, আপনার সিমিলার অঙ্কগুলো বাদ দিয়ে গেছে। যাই হোক, এত কথা বলে লাভ নাই। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে রবিবারে। রবিবারে ক্লাস হবে হচ্ছে জুম মিটিংয়ে ক্লাস হবে, আপনারা জুমে আবার জয়েন করবেন। আর এইটার যে রেকর্ড আছে, রেকর্ড আপলোড হওয়ার পরে আপনাদেরকে আমরা চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য যে কোনোভাবে। আর গুগল ক্লাসরুমে আপনারা অ্যাড হবেন, বাকি সব ইনস্ট্রাকশন আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। যারা যারা কোর্সে আছেন সবাই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে একটু ফলো রাখবেন। আর অঙ্কে কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে জানাই দিবেন, আমরা চেষ্টা করবো যে ইন্ডিভিজুয়ালি দেওয়ার জন্য। আর একটা ব্যাপার হলো, হোয়াটসঅ্যাপে আমরা কোনো গ্রুপ করবো না, কারণ প্রাইভেসির একটা বিষয় থাকে, নাম্বারের একটা, মোবাইল নাম্বারের একটা বিষয় থাকে, সেই জন্য হোয়াটসঅ্যাপে আমরা কোনো গ্রুপ করবো না। হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি আপনারা মেসেজ হয়তো পাচ্ছেন, এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়াল মেসেজ পাইছেন, সামনেও পাবেন, ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিবেন। আর কেউ কেউ দেখলাম যে হোয়াটসঅ্যাপে যেটা করছেন যে ডিটেল দেওয়ার পরে সেটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অর্থাৎ যে অপশনটা আছে যে একবার দেখার পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, বা 1 মিনিট পরে, 1 ঘন্টা পরে, এগুলো একটু চালু রাখবেন না। এগুলো চালু রাখলে হবে কি, আপনার যে কনভারসেশন রেকর্ডগুলো থাকবে না পরবর্তীতে। সেই ক্ষেত্রে ওই ডিজিপিআর মেসেজ যে অপশনটা আছে সেটা ব্যবহার না করার জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে। তাহলে আপনারা ধরেন ইয়েতে থাকবেন। আর গুগল ক্লাসরুমটা ডাউনলোড করে নেবেন। যাদের ল্যাপটপে দেখতেছেন বা কম্পিউটার ইউজ করবেন তারা ডাউনলোড করা লাগবে না, ব্রাউজারে গিয়ে ইউজ করতে পারবেন। আর যে কোনো এক জায়গায় এনরোল হলে আপনি ব্রাউজারে গেলেও পাবেন, এখানে আসলেও পাবেন। যাক, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে যা পড়ানো হলো এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা একটু টাইম নিব আপনাদেরকে কথা বলার জন্য।
আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা জি, কোশ্চেন ছিল। বলেন। পিডিএফটা যদি হোয়াটসঅ্যাপে দেওয়া যেত তাহলে মনে হয় যে একটু ইজি হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তাহলে পিডিএফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর জুমে ক্লাস করার মূল উদ্দেশ্য হলো অনেকেই অনেক জায়গায় কোর্স করছেন, হয়তো ওই ইউটিউব লাইভ অথবা ফেসবুক লাইভ হয়, সেই ক্ষেত্রে হয়তো ইন্টারাকশনটা তেমন হয় না, কমেন্ট করতে হয়। আমরা যেহেতু জুমে আছি সেহেতু চেষ্টা করবেন যদি সমস্যা হয় সরাসরি কথা বলার জন্য। ওই ফার্স্টে যেটা বললাম যে খুব ইজি মনে হচ্ছে আপনার কাছে, যে এটা হয়তো সবাই পারে, দেখা যাবে কেউই পারে না। এবং আমার একটা ঘটনা বলি, আমি যখন রিনিউয়েবল এনার্জিতে ভর্তি হয়েছি তখন এই ক্লাসের সময় বলতেছে যে টিচার বলতেছে যে ওই স্যাটেলাইট নিয়ে কথা বলতেছে আর কি, একটা চ্যাপ্টারে আমাদের স্যাটেলাইট ছিল। তো স্যাটেলাইট নিয়ে কথা বলতেছে, বলতেছে যে পেলোড কত হবে, পেলোড কি হবে না হবে, পেলোডের ব্যাপারে কথা বলতেছে। তো পেলোড যেহেতু বলতেছে, আমি কিছু বুঝতেছি না, কারণ আমি হচ্ছে লেদার থেকে পাশ করা, এটা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা হয়তো জানবে বা পারবে। কিন্তু দেখা যায় যে এই পেলোড আর আমি বুঝতেছি না। পরে আমি চিন্তা করলাম মনে হয় সবাই বুঝতেছে, আমি বুঝতেছি না। পরে আর পাশে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই পেলোডটা তো আমি বুঝতেছি না, একটু বলবেন? কয় আমিও তো বুঝতেছি না। আমি বলি আপনি পেলোড বুঝতেছেন না তাহলে আপনি বলতেছেন না কেন? কয় আমি তো মনে করছি সবাই বুঝতেছে, এইটা একটা সিলি কোশ্চেন না, কারণ পেলোড দুদিন যাবত বলতেছে কিন্তু পেলোড শব্দটা আমরা বুঝতেছি না। পেলোড পরে স্যারের জিজ্ঞাসা করলাম, স্যার পেলোড তো বুঝি না। পরে বলে এটা বুঝো না, তোমরা বলবা না। তো আমরা যে বলবো, এটা যে বলতে হবে সেটাও তো বুঝি না। সেই জন্য পরে পেলোডটা বলে দিল, পেলোড হলো স্যাটেলাইট যখন আপনি আপ করবেন, সেই স্যাটেলাইট আপ করার পরে তার যে লোড নিয়ে আপ হয় সেটাকে নাকি পেলোড বলে। সোজা একটা জিনিস, কিন্তু এটা যদি জিজ্ঞাসা না করার কারণে এই পেলোড একটা দোআঁশার সৃষ্টি হয়েছে, পেলোড যে এই হয়, পেলোড এত ছিল, পেলোড কমাইতে হবে, পেলোড বাড়াইতে হবে। পেলোড তো রে ভাই আমরা বুঝি না কেউই, কিন্তু কেউ যে বুঝে না সেটা আর কেউ বলেও না। কারণ একজন বুয়েট থেকে আসছে, কেউ ঢাকা ভার্সিটি থেকে আসছে, কেউ কুয়েট থেকে আসছে, রুয়েট থেকে আসছে। সবাই মনে করে যে আরেকজন যে আছে সে মনে হয় অনেক কিছু জানে, অনেক জ্ঞানী। কেউ দেখা যায় যে সেও পেলোড জানে না। শেষ পর্যন্ত স্যারকে জিজ্ঞাসা করে জানতে হইলো। সেক্ষেত্রে সিলি কোশ্চেন হোক, যে কোনো কোশ্চেন হোক, আপনারা জিজ্ঞাসা করবেন, যদি আমার কাছে উত্তর থাকে আমি দিব, আর যদি উত্তর না থাকে তাহলে আমি জানিয়ে দিব। কারণ হচ্ছে সব উত্তর আমি জানি বা ইনস্ট্যান্ট দিতে পারবো সেটাও কিন্তু না, আর সব অঙ্কই যে আমি পারি সেটাও কিন্তু মনে করার কিছু নাই। যে উনি মনে হয় দুনিয়া সব অঙ্ক পারে বললে ইনস্ট্যান্ট সলিউশন হয়ে যাবে, সব ইনস্ট্যান্ট সলিউশন আমি পারি না, এটা আমার একটা দুর্বলতা। মোটামুটি চাকরি পাওয়ার মতো, আপনাদেরকে পড়ানোর মতো অঙ্ক মোটামুটি পারা যাবে, সমস্যা না। সেইখানে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। যাই হোক, অনেক কথা বললাম আজকে, তাহলে আমরা শেষ করি। আমরা এটা আপলোড করে দিব। আপলোড করে দিলে ভাইয়া আপনারা। ভাইয়া ভাইয়া, একটু বিরক্ত করবো, আর একটু বিরক্ত করবো। জি এই বলেন। মাঝখানে আমার নেট ইন্টারাপ্ট করছে, তো ওই যে পেলুট না যে কি আপনি বলেন সেটা আমি শুনি নাই, একদমই শুনি নাই। পেলোড বলতেছিলাম, আমি যখন ওই রিনিউয়েবল এনার্জিতে মাস্টার্স করি তখন ওই পেলোড নিয়ে স্যার কথা বলতেছিল, স্যাটেলাইটের একটা বিষয় ছিল আচ্ছা আমাদের, ওইখানে কথা আচ্ছা বলতেছিল পেলোড নিয়ে। তো পেলোড আমি আচ্ছা বুঝতেছিলাম না, এমন ভাবে দুইটা ক্লাস চলে গেছে, তো তৃতীয় ক্লাসে এসে যখন পেলোড বলতেছে তখন মনে হলো যে পেলোড যদি না বুঝি তাইলে এত কিছু জেনে লাভ কি এখন। আমি ধরেন আপনাকে রেশনাল নাম্বার পড়া দিচ্ছি, আপনার রেশনাল নাম্বার কি সেটাই বুঝতেছেন না, সেটাই জানেন না। তাইলে আপনাকে আমি আচ্ছা রেশনাল নাম্বার শব্দ যতবার উচ্চারণ করবো ততবারই আপনার মনে হবে না জানি কি। তো পরে আমার আচ্ছা পাশের আচ্ছা একজনকে জিজ্ঞাসা করছিলাম যে এই পেলোডটা তো বুঝতেছি না, একটু বলবেন এটা কি? পরে বলে আমিও তো বুঝতেছি না। আমি বলি আপনি বুঝতেছেন না তো বলেন না। আমি তো মনে করছি আপনারা সবাই বুঝতেছেন, আমি খালি একাই জানি না। তো এরকম হয় আর কি। পেলোডটা হচ্ছে আপনার স্যাটেলাইট যখন লঞ্চ করা হয়, সর্বশেষ স্যাটেলাইটের যে অংশটুকু আকাশে যে থাকে, মানে বাতাসে থাকে বা আকাশে থাকে, সেইটার যে লোডটা হয়, যে ওয়েটটা ক্যারি করে, সেটাকে পেলোড বলে। এটা ব্যাটারির আচ্ছা ক্ষেত্রে হয়, কিছু যন্ত্রপাতি থাকে তার সাথে, সব মিলে এটারে পেলোড বলে। অর্থাৎ পেলোডটাই আপনার উপরে থাকে, মানে ওই ওয়েটটা কতটুকু, স্যাটেলাইটের যেই অংশটুকু যায় সবটুকু তো আর যায় না, কিছু বুস্টার থাকে এগুলো পড়ে যায় না, আশেপাশে। করে দেব। সর্বশেষ যে অংশটুকু স্যাটেলাইটে ইনস্টল হয় বা ইয়াতে ঘুরে, অরবিটে ঘুরে, সেইটার যে ওয়েটটা থাকে সেটাকে হচ্ছে পেলোড বলে। সোজা একটা জিনিস, কিন্তু এটা জিজ্ঞাসা না করলে মনে হবে যে না জানি কি জিনিস, না জানি কি পড়াইতেছে। সেই জন্য আচ্ছা বললাম আর ঠিক কি, আছে, ইজি অনেকগুলো জিনিস থাকে যেগুলো হয়তো আপনার জানা উচিত ছিল আরো আগেই, কিন্তু জানেন না, সেটা জিজ্ঞাসা করে নেবেন। এটাই আর কি বলা। যাক, আজকে ঠিক আমরা আছে, থ্যাংক ইউ। ক্লাস শেষ করি। ধন্যবাদ সবাইকে কোঅপারেট করার জন্য। দেখা হবে পরবর্তী রবিবার ইনশাল্লাহ।